সোনালী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা মোটামুটি চিনেন ওনাকে, সবাই পরিচিত অনলাইন অফলাইন সব জায়গায়। তো আজকে আমরা ওনার কাছ থেকে বিভিন্ন সর্বপ্রথমত উনি আপনাদের ভয় ভীতি যেগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করবেন একজন প্র্যাকটিসিং লয়ার হিসাবে। পাশাপাশি ওনার অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরবেন আর মোসাবিদা রিলেটেড কথাবার্তা বলবেন। তো আমি রোশন ভাইকে বলবো যে আপনি মোটামুটি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ আজিম ভাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখনই ক্লাস শুরু করে দেব। তাহলে কি আমাদের এখানে শব্দ হচ্ছে না অন্যখানে? না না, সমস্যা নেই, আমার এখানে সম্ভবত। আচ্ছা যাক, আপনি নেন, আমি অফ করতেছি। নেন। আচ্ছা, থাকুক অসুবিধা নেই। তাহলে আমরা দেখতে পারতেছি হুসেইন আছেন, জাবের আছেন, রমজান আলী আছেন, আর কে ইমন আছেন, মিথু আছেন, আর নূর লাবু আছেন, রেডমি S2 আছেন। রেডমি মোবাইল যার আছেন, হ্যাঁ, খুবই ভালো। এটারে পারলে রিনেম করে আইফোন লেখা দেন। রেডমি কে রিনেম করে আইফোন লেখা দেন, আমরা একটু আপনাদের দামি ফোন বুঝা গেল। আর CL আছেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমরা এখন গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা রিটেনটাকে দুই ভাবে দেখব। একটা হলো রিটেন পরীক্ষা হলো আপনি একটা হলো আপনি রিটেন পরীক্ষায় ড্রাফট লিখবেন। ড্রাফট লিখতে হবে। আরেকটা হলো ড্রাফট মানে কি, মুসাবিদা। মুসাবিদা মানে হলো ধরেন দরখাস্ত, আরজি। আরজি তো সাধারণত আসে না, আহ দরখাস্ত গুলা আসে। তো আমাদের আরজি বুঝতে হবে, দরখাস্ত কি বুঝতে হবে, এই বিষয়গুলা একটা বিষয়। আরেকটা বিষয় হলো প্রশ্ন আসলো, ওইটাকে আমরা ব্যাখ্যা করে লিখবো। এই দুইটা বিষয়। তো একটা জিনিস আমরা দেখলাম গত বছর বা তার আগের পরীক্ষায় ড্রাফটিং একটু বেশি আসে। এখন এই বছরে কোনো পাওয়া যাচ্ছে না, আগাম হদিস কিছুই পাওয়া যাচ্ছে না। পরীক্ষা হবে এটা বোঝা যাচ্ছে, তবে একটু কঠিনও হইতে পারে। কারণ হলো এই যে MCQ তে 13,000 পাশ করাটা একদিকে আশার দিক, আরেকদিকে আবার টেনশনের দিক আছে যে এত বেশি পাশ করছে, এখন করা লাগতে পারে। একটু পরীক্ষা যদি টাইট না হয় তাইলে কেমনে হবে। এর জন্য আমরা কি করব, এই মুসাবিদা বা ড্রাফটিং সম্পর্কে আজকে একটু আপনাদেরকে ধারণা দিব। আমাদের ধারণাটা হবে এইরকম যে যেই কোনো ড্রাফট আসলেই যেন আপনি লিখে ফেলতে পারেন। এটা হলো এক ধরনের শিখা। আর আরেক ধরনের শিখা হলো যে আপনি শিখা গেলেন, 5টা ড্রাফট ওই 5টার মধ্যে আসলো, হ্যাঁ, ওইটা লিখে দিলেন। এটা হলো আরেক ধরনের শিখা। এর জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ড্রাফটটা এমন ভাবে শিখেন যেন আপনি যে কোনো দরখাস্ত আসলে মোটামুটি আপনি লিখে ফেলতে পারেন। তাহলে হবে কি, তাহলে হবে যে আপনি সাহস পেয়ে যাবেন, অন্ততপক্ষে দরখাস্ত লিখে আপনি 50% আপনার কাঙ্ক্ষিত মার্কস তুলে ফেলতে পারবেন। আর এরপরে ব্যাখ্যামূলক প্রশ্ন তো আসবে, টিকা আসবে। 3 ধরনের প্রশ্ন আমরা মূলত পাচ্ছি রোশন টিকা। ভাই কি স্ক্রিন শেয়ার করছেন? না, করব করব, এখনই আচ্ছা, করব, ওকে। এখনই করব। আহ, এখনই স্ক্রিন শেয়ার করে দেই। আর আপনারা মামলা লেখাটা শিখেন। মামলা লেখাটা শিখলে আপনাদের খুব কাজে লাগবে। এটা শুধু মানে আরো বেশি প্র্যাকটিক্যাল প্রশ্ন আসা আসা উচিত। কারণ আমরা দেখছি কি অনেকে লাইসেন্স পায়। ঢাকা জজ কোর্টে এখন প্রায় 35,000 অ্যাডভোকেট আছে। আপনার সাউন্ডটা একটু কমে গেছে আগে থেকে। সরি, ঢাকা জজ কোর্টে এখন প্রায় 35,000 অ্যাডভোকেট আছেন, আপনারা জানেন। এই আর হাইকোর্টে আছেন প্রায় 14,000-এর মতো। এবার হাইকোর্টে আরো 1,500-2,000 জয়েন হবেন। এটা যে হবে 16,000। আর ঢাকা জজ কোর্টে হলো প্রায় 35,000। এইবারকার আপনারা যারা আছেন ভাইবা দিবেন রিটেন করে, তারা যে জয়েন করলে প্রায় 40,000 অ্যাডভোকেট,
40,000 অ্যাডভোকেট হতে যাচ্ছেন এই ঢাকা কোর্ট বা ইয়াতে। তো এই 40,000 অ্যাডভোকেটের মধ্যে মামলা লিখতে না পারার কারণে, মামলা লিখতে না পারার কারণে এই আইন অঙ্গন থেকে অনেকেই সরে যান, শুধু মামলা লেখা না না লিখতে পারার। কেন? ওই যখনই একটা মামলা আসে ওনার কাছে, উনি আর তখন আর্জি লিখতে পারে না, দরখাস্ত লিখতে পারে না। এই আস্তে আস্তে উনি উৎসাহ হারায় ফেলে। এই জন্য গত 2 বছর কেন ড্রাফটিং বেশি আসা শুরু হয়েছিল, অনেকে বুঝে উঠতে পারে নাই যে আসলে পরীক্ষায় ড্রাফট কেন আসে বেশি। তো এটা আজকে আমি আপনাদেরকে রহস্যটা বললাম যে পরীক্ষায় ড্রাফট আসার কারণ হলো, পরীক্ষায় ড্রাফট আসার কারণ হলো, পরীক্ষায় ড্রাফট আসার কারণ হলো আপনাদেরকে কোর্টে ধরে রাখা, যেন আপনারা মামলা লেখার ন- লিখতে না পারার অভাবে যেন না হয়, আপনারা যেন আইন অঙ্গন থেকে ছুটে না যান, পড়ে না যান। এই যে, এই যে আপনারা দেখতেছেন, এই যে যে কম্পিউটারটা দেখতেছেন, এখানে আমি একটা প্র্যাকটিক্যাল কাজ দেখাচ্ছি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এই যে গ্যাস কানেকশনের উপরে ধরেন গ্যাস কানেকশন ডিসকানেক্ট করে চলে গেছে একটা কোম্পানি, বড় কোম্পানি। তো এই তাদেরকে আমরা রিকানেক্ট করার জন্য একটা মামলা লিখতে চাই। এই ধরনের একটা মামলা যদি আপনি লিখতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ার এমন জায়গায় পৌঁছাবে, আপনারে অনেক চেম্বার খুঁজে বের করবে যে আমার তো এই ছেলেদেরকে দরকার, এই জুনিয়রদেরকে দরকার, খুঁজে বের করবে। আর আপনি যদি এই ধরনের কাজ না পারেন, তাহলে আপনি কিন্তু অনেক জায়গায় সিভি দিবেন, সিভিতে কাজ হবে না। সিভি দিবেন, আমারে অ্যাডভোকেট হিসাবে নেন, আপনাদের চেম্বারে নেন, আমি হাইকোর্টে, সরি, বার কাউন্সিলে পাশ করেছি, বার কাউন্সিল সনদ পেয়েছি, আমাকে আপনাদের চেম্বারে নেন। তো ওরা নেওয়ার প্রথম এবং প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে আপনি মামলাটুক কেমন লিখতে পারেন। তো এই কথা বলার কারণ কি, আপনাদের ক্লাসে এই কথা বলার কারণ কি? এই ক্লাসে এই কথা বলার কারণ হলো যে আপনি পরীক্ষার সময় যদি ড্রাফটিংটা ভালোভাবে আয়ত্তে আনেন, আপনার পরীক্ষায়ও কাজে লাগবে, ক্যারিয়ারেও কাজে লাগবে, ইন ফিউচারে আপনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতেও আপনার কাজে লাগবে। তার মানে দাঁড়াইলো এটা, আমরা কেন ড্রাফটিং শিখব। আরেকটা বিষয় দেখেন, কোর্ট কাচারিতে আপনি লেখার লেখনী শক্তিটা আপনার লাগে। একটা মামলা আপনি যদি ভালোভাবে ড্রাফটিং করে দাঁড় করাইতে পারেন, হিয়ারিং আপনি দুর্বল হইলেও এই লেখার কারণে আপনি অনেক মামলায় জিতে যাবেন। মামলা যদি ভালোভাবে ড্রাফট করতে পারেন, এই যে আপনাদেরকে 3টা কথা বললাম, একটা হলো টিকা লেখা আসে, টিকা লিখবেন, বিভিন্ন ডেফিনেশন গুলা ব্যাখ্যা করে লিখবেন। আরেকটা বিষয় আসে যে আপনাকে একটা বিষয় প্রশ্ন করলো, আপনি ওইটা বুঝে ব্যাখ্যা বিশ্লেষণ লিখলেন। আরেকটা বিষয় আসে বিভিন্ন দরখাস্ত ড্রাফট করা। এই 3টা বিষয়, তো তিনোটাই হলো আপনার কাছ থেকে লেখনী, লেখনী তারা চায় আপনি কেমন লিখতে পারেন। এখন আপনি কেমন লিখতে পারেন, ব্যাখ্যার মাধ্যমে বোঝা যায় আপনি আইনের ব্যাখ্যা কিরকম বুঝেন। টিকা লেখার মাধ্যমে বোঝা যায় আইনের বিভিন্ন প্রিন্সিপাল গুলা আপনি কিভাবে এটাকে অনুধাবন করেছেন, এইটা। আর ড্রাফট মানে যেইটা দিয়ে আপনি মামলা পরিচালনা করবেন। তার মানে হিসাব করে যদি দেখেন, হিসাব করে যদি দেখেন তাইলে হাইকোর্ট, সরি, এই রিটেন পরীক্ষায়, রিটেন পরীক্ষায় সবচেয়ে বেশি আমি মনে করি এক একটা সাবজেক্টের উপরে 100 মার্কের পরীক্ষা হওয়া উচিত। যে
সিপিসির উপরে 100, সিআরপিসির উপরে 100, এই প্রত্যেকটা সাবজেক্টের উপরে 100 কইরা পরীক্ষা হবে ড্রাফট। তখন আমরা যেই আইনজীবীদের পাবো তারা হবে অনেক টেকসই এবং তারা অনেক জোরালো ভূমিকা পালন করবে। এখন আজকে আমরা কি শিখবো? আজকে আমরা চেষ্টা করব বিভিন্ন দরখাস্ত, আরজি, এইগুলার আপনার জড়তা কেমনে কাটাবেন, সাহস কিভাবে পাবেন। আজকের এই ক্লাস মনোযোগ দিয়ে শুনলে আল্লাহ চাহে তো আপনি আপনার প্র্যাকটিস লাইফেও পর্যন্ত আপনি এটা দিয়া অনেক দূর আগায় যেতে পারবেন। কারণ আপনাকে কিছু কিছু জায়গা আমি আপনাদেরকে পরিচয় করায় দিব, জায়গা বলতে ড্রাফটিং এর বিভিন্ন দিক দেখায় দিব। এই দিকগুলো আপনি যদি একটু নজর দিতে পারেন তাহলে হবে কি, আপনি বুঝে ফেলবেন আসলে ড্রাফটের টেকনিক গুলা কি, কৌশল গুলা কি। তো কৌশল না জেনে কাজ করলে হয় কি, আপনি একই জিনিস বারবার মুখস্থ করবেন, আপনার মাথা থেকে ছুটে যাবে, আপনি ওটা আয়ত্তে আনতে পারবেন না, আত্মস্থ করতে পারবেন না। আর আপনি যদি কৌশল শিখে যান, হ্যাঁ, আপনার আরেকটা আরেকটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা বলে আমরা ক্লাস শুরু করি। ইন্টারেস্টিং অভিজ্ঞতা হলো, আপনি একটা বিষয় গভীরভাবে আপনারা চিন্তা করেন। সেটা কি, যে আপনার সিনিয়র যিনি মামলা করেন, আমরা যারা মামলা করতেছি কোর্টে নিয়মিত মামলা করতেছি, আমরা কি সব ধরনের ড্রাফট শিখা বসে রয়েছি? বসে নাই। ধরেন আজকে আমার কাছে একটা মামলা আসছে হাইকোর্টে, গ্যাস ডিসকানেকশন হয়ে গেছে, এটা কানেক্ট করার জন্য। গত সপ্তাহে একটা মামলা আসছে যে এই ইয়াতে সারুলিয়া, ডেমরা সারুলিয়াতে একটা হাট বাজার থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করতেছে কিছু পক্ষ, তাদের বিরুদ্ধে আমরা একটা অর্ডার চাইবো হাইকোর্টে। এবং রানিং ওয়াকফ আইনের উপরে আমার কাছে আরেকটা রিট আছে, ল্যান্ড একুইজিশনের উপরে আরেকটা রিট আছে। মানে উইদিন 1 মান্থের মধ্যে ধরেন আমার কাছে 10টা রিট আসছে, 10টা 10 রকমের। বুঝছেন চ্যালেঞ্জটা? বুঝছেন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি? এটা বুঝলে আপনাদের এরিয়ারে ব্যাপক পরিবর্তন আসবে। 10টা রিট আসছে 10 রকমের 1 মাসের মধ্যে। তাইলে আমি কোন আইন চাই না, কোনটা শেষ করব আর কোনটা বুঝবো আর কোন মামলাটা লিখব? এখন আমি কার কাছে যাব এই সমাধানগুলা নিয়ে? তাইলে আপনাকে মামলা লেখার একটা পর্যায়ে এমন ভাবে পৌঁছাইতে হবে যে আপনি মামলা লেখার টেকনিক বুঝে যাবেন, ড্রাফটিং বুঝে যাবেন। তাহলে আপনি আর কারো কাছে যেতে হবে না, আপনি নিজে নিজে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। একই রকম ভাবে আমি আপনাদেরকে বলি, জজ কোর্টে আপনি যখন কেরিয়ার শুরু করবেন, আপনারা যখন কেরিয়ার শুরু করবেন, তখন কি হবে? তখন দেখেন আপনার কাছে কি সকালে একটা মামলা আসবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার, বিকালে একটা মামলা আসবে 424/06, আবার উচ্ছেদের মামলা আসবে, নানা পদের মামলা আসা শুরু হবে, নানা আইনের মামলা আসা শুরু হবে। তখন আপনি কোথায় যাবেন? বা নিজেকে কিভাবে সেই কাজের সাথে আপনি করবেন? তাইলে কি আমরা শিখতেই থাকবো সারা বছর? আজকে এই মামলা আসছে, এটা শিখা শেষ করলাম, কালকে এই মামলা আসছে, এটা শিখা শেষ করলাম। তাহলে তো আপনার শেখাও শেষ হবে না, সিনিয়রের চেম্বার থেকে নিজে চেম্বার দেওয়াও শেষ হবে না। কথাটা কেউ না বুঝলে বইলেন। তার মানে দিন শেষে কি দাঁড়াচ্ছে? দিন শেষে যা দাঁড়াচ্ছে, আপনি নিজেকে ড্রাফটিং এ কত তাড়াতাড়ি উন্নতি করতে পারলেন, যাতে করে যে কোনো একটা মামলা আসলে সেটাকে আপনি ড্রাফট করতে পারেন। যেমন ঢাকা জজ কোর্টে আমার কিছু ড্রাফটিং আছে, এগুলা এখনো অনেকে প্রশংসা করেন। আবার
ভালো মামলা লিখে আমি ক্লায়েন্টও পাইছি। যেমন এ, একজন মামলা পড়ে দেখছে যে একজন আত্মীয় আরেকজনকে দেখাইছে যে আমার মামলাটা একজন অ্যাডভোকেট লিখছেন, আপনি একটু দেখেন। তো উনি দেখা দেখতেছে যে না, এই লয়ার তো ভালো লেখছে, তাহলে এই লয়ারকে দিয়ে আমার কাজ করাইতে হবে। এইভাবে আপনার ভালো মামলা লেখার ড্রাফটিং এর সুনাম অনেক জায়গায় পৌঁছায় যাবে, আপনি নিজেও টের পাবেন। এজন্য কাজটা ভালোভাবে করতে হবে। আরেকটা বিষয় বলি, এই যে আমি প্রথম এটা ধরেন 18, সরি 18 না, 20-21 সালের দিকে। রোশন ভাই, আপনার মাইক্রোফোনটা আবার মনে হয় ইয়া হয়ে গেছে। ও সরি সরি, আমার জি। একটু দূরে চলে গেছে না। আচ্ছা, দেখেন যে 18 সালে আমি মামলা লিখলাম, সাইবার ট্রাইব্যুনালের মামলা। সেটা কি হলো, তদন্তে গেল সিটিটিসি, এটাকে বলে কাউন্টার টেরোরিজম, তারা তদন্তের দায়িত্ব পেল। কাউন্টার টেরোরিজমের আইও যিনি পড়লেন, ইনভেস্টিগেটিং অফিসার, তিনি আমার এই মামলা, সিআর মামলাটা পড়লেন এবং করলেন, তদন্তে দায়িত্ব পাইলেন। উনি পরে এই মামলার শেষে আমার সাথে একবার দেখাও করলেন যে ভাই আপনার মামলা লেখাটা খুব সুন্দর হয়েছে, এর জন্য আমি দেখা করতে আসছি। ইভেন ওইখান থেকে আমাকে ফোনও দিছিল যে ওনাকে, ওনার হাই অফিসিয়াল জিজ্ঞেস করছিল যে একজন ভালো লয়ারের নাম্বার দাও, সাইবার ক্রাইমের মামলা করে দিতে হবে ট্রাইব্যুনালে। তখন কিন্তু উনি আমার নাম্বারটা রেফার করছেন ওনার হাই অফিসিয়ালকে, যে স্যার ওনাকে দিয়া মামলা করাইতে পারেন, ওনার মামলা লেখাটা অনেক যত্নর সাথে লেখে, ভালোভাবে লেখে। আর আপনি যখন দায়সারা মামলা লিখবেন, তখন পরীক্ষায়ও আপনি দায়সারা মার্ক পাবেন, প্র্যাকটিসেও আপনি দায়সারা মার্ক পাবেন। এই প্র্যাকটিসেও আপনি দায়সারা, তার মানে আপনি যেখানেই কাজ করেন না কেন, আপনাকে মনোযোগ সহকারে পরীক্ষার পড়াটা এমন ভাবে পড়েন যেটা দিয়ে আপনি এই ক্যারিয়ার করবেন। এখন আমি একটা ড্রাফটের মধ্য দিয়ে 3টা ড্রাফট আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা মামলা, দেখেন। আজকের ক্লাসটা ভালো মতো বুঝেন, তাইলে দেওয়ানি মামলার দরখাস্ত বলেন, আরজি বলেন, এগুলা আপনার পুরা চেঞ্জ হয়ে যাবে। আপনি এই পর্যন্ত আপনার প্র্যাকটিস লাইফে অ্যাডভোকেট হওয়ার পরেও আপনার এটা দিয়ে আপনি অনেক দূর চলে যাইতে পারবেন। আপনার সিনিয়র আপনাকে পছন্দ করবে যে না, এই ছেলেটাকে আমার দরকার, সে ভালো মামলা লেখে। সিনিয়ররা ভালো জুনিয়র খুঁজে কেন? আপনি ওনাকে সাপোর্ট দিলে উনি আরো কাজ করতে পারবে, কাজ ধরতে পারবে। আর জুনিয়ররা যখন সাপোর্ট দিতে পারে না, তখন তিনি আর আগ্রহ দেখায় না। প্রথমে আদালতের নাম লেখা শিখাই, এইখানে খেয়াল করবেন। এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা। বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, প্রথম আদালত, ঢাকা। আরেকটা বিষয় এটার পাশাপাশি আমি লিখে আপনাদেরকে দেখাবো। ক্রিমিনাল কোর্টের আদালতের মামলার নাম, সরি, আদালতের নাম লেখার ক্ষেত্রে অনেকে দেখবেন লেখা লেখে হলো মোকাম। এগুলা লিখবেন না, মোকাম বলতে কিছু নাই। মোকাম হইলো বাড়ি ঘর, এগুলা বুঝায় আর কি। আবার অনেকে উপরে লেখে বরাবর, আবার অনেকে লেখে মাননীয়। হ্যাঁ, এই জিনিসগুলা দেখবেন, আপনারা খেয়াল করলে পাবেন। আমি আপনাদের একটা সুন্দর আরেকটা কথা বলি, এটা লেখা রাখেন, নোট লিখবেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই কোর্টটার নাম লিখতে পারে না, এরকম আমরা অনেক অ্যাডভোকেট দেখতেছি এখন বর্তমান সময়ে। কোর্টটার নাম কি বললাম? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমাকে একজন লয়ার একটা মামলার ড্রাফট পাঠাইছে যে ভাইয়া এটা একটু দেখা দিয়েন, উনি আমার সমসাময়িক বা আমার চেয়ে একটু সিনিয়র হবে। তো
উনি লিখছেন হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের জায়গায় লিখছে বিজ্ঞ মোকাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। এখানে কি ভুল হয়েছে কেউ বলতে পারবেন? কেউ কি শুনলে মাঝে মধ্যে ইন্টারাকশন করেন, তাহলে এটা মনে থেকে যাবে। কেউ কি বলতে পারেন যে এই জায়গাটা কি ভুল হতে পারে তা? স্যার আরেকবার একটু বলেন প্লিজ। ধরেন আমরা কোডটা লিখি হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা। তো এখানে অনেকে লেখে মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা। কোনটা চলবে বলেন তো? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর কেউ বলেন, কেউ বলবেন? সাহস করে স্যার বলেন। এটা হবে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা। আর কেউ কোর্টে যান না এরকম কেউ একটু শেয়ার আর করেন। এটা কি স্যার স্যার, মানে ঢাকা জজ স্যার কোর্টের চিফ কথা? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। হুম, হ্যাঁ, আর বলেন, কেউ একজন বলেন। যে কোর্টে যে মানে আছে মেট্রোপলিটন এলাকা আছে, সে স্যার কিভাবে সেটা তো লিখবে? হবে স্যার, যেটা মেট্রোপলিটন এলাকা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হ্যাঁ, কোর্ট পরে? ঢাকা। আর যদি ঢাকা জেলার ভিতরে হয় সেটা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা। আচ্ছা। স্যার এটা যদি আর মহানগর এলাকায় হয় তাহলে স্যার এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত হবে স্যার। আচ্ছা এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, মহানগর হলে। আচ্ছা, কিন্তু ঢাকা কোর্টে আপনারা যদি দেখেন বা অন্যান্য মেট্রোপলিটন এরিয়ায় বাংলা অনুবাদ করে আমরা অনেকেই লিখি বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা। এটা ভুল হবে কিনা? স্যার ভুল হবে স্যার, কারণ এটা কারণ তো কি? স্যার এর কারণটা হচ্ছে স্যার এটা আগে প্রচলিত ছিল, যেটা আমি মানে আমার জ্ঞানে বুঝতেছি, কিন্তু বর্তমানে যেহেতু এটা মহানগর এলাকাতে আছে স্যার, এর জন্য এটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হবে স্যার। স্যার সে তো একই তো অনুবাদ তো ঠিকই লিখলো, স্যার, বিজ্ঞ বাংলা তো একই। মুখ্য চিফ মুখ্য। মহানগর হাকিম আদালত ঢাকা, মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা। কোন স্যার ঠিক আপনারা আছে তো, স্যার। হ্যাঁ, স্যার এটা তো ঠিক হবে। ঠিক হবে। আর কে আচ্ছা, সবাই আর বুঝতেছেন ওই কিনা এটা? হাকিম, এটা লাইফ ওই হাকিম গ্যারান্টি শিক্ষা। এটা সারা জীবনে, এটা আপনার সারা জীবনের কাজে লাগবে। এটা এমসিকিউ, সরি, রিটেনে তো লাগবেই, সারা স্যার, জীবন এটা আমি একটু লাগবে। বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ, বলছি যে এই যে কোর্টের নাম লেখার আগে আমি যতটুকু কোর্টে গেছি অভিজ্ঞতাই বলি, মানে প্রায় সিনিয়র মামলার উপরে বা কোনো কাগজের উপরে, জামিনের কাগজ যাই হোক, বিজ্ঞ মুখ্য এই ধরনের লেখে, কিন্তু আইনের ভিতর তো কোথায় এই ধরনের পাওয়া যায় না। হ্যাঁ, এটা নিয়ে কথা বলতেছি যে এটা আসলে এখন আমি লিখে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা কোর্টে যান তারা বিষয়টা বুঝতেছেন, আর কোর্টে যারা যান না তারাও বুঝবেন। এখন আমি একটু লিখে দেখাই যে ধরেন আমি কম্পিউটার টাইপ করতেছি বিজ্ঞ মুখ্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। স্যার একটা বাংলা একটা ইংলিশ হলো। সব দিয়ে দিচ্ছি, যেগুলা প্রচলিত আছে সবগুলাই আমি দেখানোর চেষ্টা করতেছি। একটাই কোড, একটাই কোড, কিন্তু আমরা চারটা লিখতেছি, কিন্তু আপনাকে বাছাই করে নিতে হবে যে এটা এখানে সঠিক কোনটা হবে, কারণ আপনারা তো এখন ড্রাফটিং শুরু করতেছেন ক্লাস। মুসাবিদার উপরে মার্ক আসবে অনেক।
এখন মুসাবিদায় আইসা যদি আমরা প্রথমেই আদালতের নামটা ভুল করে ফেলি, হ্যাঁ, আমরা কিন্তু এটা ওভারঅল ক্লাসের কথা বলতেছি। দেখেন, আমরা তিনটা ভাগে ড্রাফটিং শেখার চেষ্টা করব। কিছু হলো টিকা লেখা, আর কিছু হলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলার ব্যাখ্যামূলক আনসার করা, আর বাকিটা হলো কি মুসা মুসাবিদা। তো মুসাবিদার মধ্যে আরজি লেখা আসতে পারে, দরখাস্ত লেখা আসতে পারে। ধরেন ক্রিমিনাল মামলায় আপনি মামলা লিখবেন, 42406 এর একটা মামলা আসলো, আপনাকে বলা হইলো আপনি নালিশি দরখাস্ত লেখেন। ওই নালিশি দরখাস্ত নিয়েও কথা আছে, বলতেছি একটু পরে। বা বলল মামলা চলমান আছে, সেই মামলা থেকে আপনার আসামিকে অব্যাহতি চাইয়া একটা দরখাস্ত লেখেন, অব্যাহতির দরখাস্ত ড্রাফট করেন। এদিকে বললো নালিশি দরখাস্ত লেখেন। এখন যেইটাই আপনি লিখতে যান, নালিশি দরখাস্ত লেখেন, অব্যাহতির দরখাস্ত লেখেন, বা অন্য কোনো দরখাস্ত লেখেন, ক্রিমিনাল মামলার কথা বলতেছি, আর সেটা যদি ম্যাজিস্ট্রেট কোর্টের হয়ে থাকে, তাহলে তো আপনাকে প্রথমে আদালতের নাম লিখতে হবে। এখন আদালতের নামটা কি লিখবেন এইখানকার, এই কোন সবগুলা লিখলেই সঠিক হবে, না কোনটা লিখলে ভালো হবে, বা সঠিক বেঠিক এখানে কোনোটা আছে কিনা, নাকি যে কোনোটা লিখলেই চলবে? দেখি কেউ বুদ্ধি করে বলেন। বলতে স্যার পারেন? কোশ্চেন সমস্যা হচ্ছে স্যার। এটা আমি এই কারণে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যেন এটা আপনার সারা জীবন মনে থাকে। যে ক্লাসে স্যার ধরছিল এটা আমরা বলেছিলাম এইরকম, কিন্তু সঠিকটা এইরকম। কেউ শেয়ার না করলে আমি বলে দেই, বলবেন? স্যার এই আর প্রশ্ন এটা হচ্ছে যে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। হ্যাঁ, আর অন্যগুলা লিখলে কি হবে? সমস্যাটা কোথায় বলেন স্যার দেখি। সমস্যাটা যেরকম বুঝা বরাবর বলছেন কিনা না বুঝা বলছেন ওইটা বুঝার জন্য জিজ্ঞেস জি করতেছি স্যার, যে মানে বুঝা বলতে বরাবর দিয়ে কোনো লেখা হয় না। আর হুম, এখন আপনার কাছে শুনলাম যে মোকামটা দিতে হয় না। আর স্যার এইটাও ধরেন ধরেন এইটার উপরেও বরাবর দিলাম, কথার কথা, বা এইটাকেও নিলাম এইভাবে, এটার আগে মুকামও দিলাম, বা মুকাম ছাড়াও দিলাম। হ্যাঁ, জি স্যার, এই কত ভাবে লিখি, কিন্তু আপনাদের মেইন যে জায়গাটায় যাইতে হবে ওটা বলে দেই। আপনারা এইটাকে করবেন সবসময় প্রায়োরিটি দিন। জি স্যার। কারণটা বলে দেই, কারণটা হলো বেশি ইন্টারেস্ট। স্যার সাউন্ডটা ক্লিয়ার না স্যার। স্যার কারণটা হলো বেশি ইন্টারেস্টিং। কারণটা হলো বেশি ইন্টারেস্টিং যে এতগুলা নামের মধ্যে এই নামটাকে আমরা কেন নিব, আর এটা কেনই বা এটা জরুরি। আমরা যাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতেছি, এই চিফ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন আইনে বলা আছে, এই পদবিটার নাম কোন আইনে বলা আছে বলেন তো? বা মেট্রো, ফৌজদারি কার্যবিধিতে স্যার। হ্যাঁ, স্যার 11 ধারাতে বলা জেল আছে স্যার। বিস্তার। আচ্ছা, এইবার আপনাদের মাথা খুলবে। এই ফৌজদারি কার্যবিধিটা বাংলাদেশে ইংরেজিতে প্রযোজ্য না বাংলায় প্রযোজ্য? স্যার বাংলা। মূল আইন তো ইংরেজিতে স্যার প্রযোজ্য হয় জানি। বাংলায় প্রযোজ্য হবে কিনা বলেন তো? স্যার না স্যার, বাংলায় প্রযোজ্য মনে হয় হবে না, কারণ স্যার বাংলায় তো এক একজন এক এক রকম লিখে, কিন্তু মূল আইন তো স্যার ইংলিশেই থাকে জানি। আচ্ছা, এখন আপনাদের ব্রেইন আরো খুলবে। বাংলাদেশে এই যে সিপিসি সিআরপিসি, এগুলা হাইকোর্টে তো বাংলায় পড়া নিষেধ, বুঝলেন? জি স্যার। কারণ হইলো আমাদের দেশে সিপিসি সিআরপিসির বাংলা অনুবাদ এখনো সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ হয় নাই। স্যার হয় নাই, রাইট। তাইলে যদি গেজেট আকারে প্রকাশ না হয়, আপনি ওইটা কার আইন পড়তেছেন? জি স্যার। বুঝাইতে পারছি কিনা? জি স্যার স্যার। এখন পর্যন্ত স্যার ক্লিয়ার স্যার। এখন ইন্টারেস্টিংটা পাইছেন?
জি তাইলে স্যার, জি আমরা স্যার। বুঝতে পারছি স্যার। চিফ এবং চিফ মেট্রোপলিটন এক্সপ্লেনেশন ম্যাজিস্ট্রেট কোর্টকে, চমৎকার হতো। হ্যাঁ, মুখ্য মহানগর বইলা ফেলতেছি। তাইলে এটা কি বলা ঠিক হচ্ছে? মুখ্য মহানগর বলা ঠিক হচ্ছে? ঠিক না 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 মুকাম স্যার, স্যার। বলা ঠিক হচ্ছে? বরাবর বলা ঠিক হচ্ছে? মোকাম না বলা স্যার। ঠিক হচ্ছে? এর জন্য আপনাদেরকে আরেকটা সাইনবোর্ড দেখায়, আপনারা কি মাইন্ড করতেছেন কিনা না সবাই? স্যার, না স্যার। জানি না। এগুলা হলো লাইফ গ্যারান্টি শিক্ষা পাচ্ছেন, বুঝছেন? হ্যাঁ, এগুলা কেউ বলবে না সাধারণত, বুঝতেছেন? জি স্যার। স্যার বাইবেল তো এই ধরনের কোশ্চেন করতে পারে যে হ্যাঁ, ভাইবার করবে, ভাইবার ব্যবসা আলাদা, বুঝছেন? ভাইবার জন্য আবার টাকা দিবেন, আবার ভাইবার জ্ঞান অর্জন করবেন, মাইন্ড করলেন? না না স্যার। স্যার। এক সেকেন্ড, আমি একটা বের করে দেখাই আপনাদেরকে। এই যে আসে, এইবার আপনাদেরকে আমি দেখাই। তাইলে আদালতের যে জুডিশিয়াল বিজ্ঞজনেরা আছে, ওনারা কেন এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট লিখেছেন এত টাকা খরচ করে? আজকে বিষয়টা টের পাইলেন? জি স্যার। বুঝতে জি স্যার, পারলেন? জি জি জি। স্যার, কনসেপ্ট ক্লিয়ার। এই এত টাকা দিয়া এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেন লিখলেন, টের পাইলেন? জি স্যার। আর এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে তো আল্লাহ দিলে। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, আর কখনো অন্তত পক্ষে আজকের ক্লাসের 18 জন জীবনে আর যে লিখবে না মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকা, এবং আপনারা কেউ টাকা দিয়েও লেখাইতে পারবে না আর, যেহেতু জি আপনি স্যার। আসল রহস্য বুঝা গেছে। জি স্যার। ঘটনাটা বুঝতে পারলেন? জি স্যার। কারা কারা বুঝেন নাই হাত তুলেন। তাহলে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যারা যারা ক্লাস করতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে একটা জিনিস বলবো। অনেকেই, আমি অ্যাডভোকেট থেকে শুরু করে অনেকেই এই ম্যাজিস্ট্রেট শব্দটা দন্তাশয় ট্রয় রফল আট্ট, আর এখানে অনেকে মদিনা পেট কাটা মদিনা স দিয়ে লেখে, পাইছেন কিনা এই সব সমস্যাটা? জি স্যার, অনেকে লেখে। আচ্ছা, জি কোনটা স্যার। হ্যাঁ, দুইটাই হবে? না স্যার, না দন্তিস হবে। স্যার। বলেন তো, এইটার গ্রামার কে বলতে পারবেন? পেট কাটা মদিনা স কেন হবে না আর এইটা হবে কেন? এই গ্রামার কে বলবেন দেখি, সাহস করে? স্যার ইংরেজি ভাষার ক্ষেত্রে ওইটা হয় না, ওই হ্যাঁ, পেটকাটা মদিনাস হয় না ইংরেজি ইয়েস, ক্ষেত্রে। রমজান আলী রাফিং ভালো বলেছেন যে ইংরেজি অনুবাদ করতে গিয়ে, ইংরেজি শব্দের বাংলায় লিখতে গিয়ে পেট কাটা মদিনা স হয় না, সব সময় দন্তাস টয় হয়। এর জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই লাইন যারা ভুল করবে, যিনি খাতা দেখবে, যিনি খাতা দেখবে উনি বলবে কোর্টের নামই বুঝে নাই এখনো, তারে কি করব বলেন? কি মাইন্ড করতেছেন আমার কথায়? না স্যার, ঠিক আছে এটা। বাকি ড্রাফটিং এ পরে যাব, আগে তারে ধরে লই, যে নামেই তো শুরুতেই সে ডিস্টার্ব করে ফেলছে। বুঝলেন, এক নাম নিয়ে কত কথা বললাম। তাহলে আমাদের ক্লাসের যারা ম্যাজিস্ট্রেটের বানানে ভুল করতেন, আজকের ক্লাসের পরে ভুল করবেন না। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এটা লিখতেও ভুল করবেন না। এখন আপনি আদালতের নাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টও লিখবেন, মানে দুইটাই আপনাদের সঠিক হবে। কি আপনারা কিছু শিখতে পারতেছেন বলে অনুধাবন করতেছেন নাকি না? জি স্যার। তাহলে এই হলো আদালতের নাম দিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে শুরু করলাম। এখন দেখেন এই নামটা কেন, এই নামটা কেন দরকার? যে বিগত 8 সালে পরীক্ষা আসছে ড্রাফটিং,
হ্যাঁ, ওইখানে দেখবেন ম্যাক্সিমাম সময় আসছে হইলো 145 ধারা, 144 ধারা। হ্যাঁ, এগুলা নিয়ে ড্রাফটিং এর কথাবার্তা আসছে। কিন্তু আমি আপনাদেরকে এইবার সচেতন করব যে কিছু দরখাস্ত শিখবেন। এর মধ্যে সবচাইতে বেশি দরখাস্ত গুরুত্বপূর্ণ, বেশি কোর্টে চলে জামিনের দরখাস্ত, অব্যাহতির দরখাস্ত। তাইলে আপনি অব্যাহতির দরখাস্ত যে লিখবেন, ধারা দুইটা, অব্যাহতির ধারা দুইটা, একটা কোর্টের জন্য একটা, আরেকটা কোর্টের জন্য একটা। কে বলতে পারবেন? আর স্যার ম্যাজিস্ট্রেট কোর্টে হচ্ছে 241-এর আর দায়রাতে হচ্ছে 265-সি। হ্যাঁ, তাইলে আমরা যখন লিখব উপরোক্ত নম্বর মামলায় অত্র মামলার আসামিকে অত্র মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদানের দরখাস্ত ফৌজদারি কার্যবিধির ধারা 241-এর অনুযায়ী, কথার কথা একটা দরখাস্তের বললাম আর কি, যে কিভাবে ধারাটাকে অ্যাপ্লাই করে লিখতে হয়। তার আগে ক্রিমিনাল মামলার পাশাপাশি আমি আপনাদেরকে কি করব, সিভিল মামলা, সিভিল মামলাটা আপনাদেরকে বুঝানোটা তুলনামূলক সহজ হবে প্রথমে। আর এইটা থেকে কিভাবে দরখাস্তের উৎপত্তি হয় সিভিল মামলায়, সিভিল মামলার আর্জি থেকে কিভাবে দরখাস্তে যেতে হয়, দরখাস্তের কোন কোন জিনিসগুলা দেখতে হয়, একটা আর্জির কোন কোন জিনিস দেখতে হয়। ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে বলি। যেমন এখানে বিভিন্ন জেলার ভাই বোনেরা আছেন, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ঢাকা কোর্টে বাদী বিবাদীর নাম লেখা হয় উপরে নিচে, বাদী বিবাদীর নাম লেখা হয় উপরে নিচে। কিন্তু আপনারা দেখবেন রাজশাহী কোর্টে বা অন্যান্য কোর্টে আমি দেখেছি বাদী লেখা থাকে বাঁ পাশে, বিবাদী লেখা থাকে ডান পাশে। পাইছেন কিনা? হ্যাঁ স্যার, পাইছি স্যার, এই খুলনাতে এক মামলা করতে গিয়ে দেখছি স্যার এভাবেই হ্যাঁ, করে। এটার কারণ কি কে বলতে পারবেন যে এটা যে এরকম দশা হইলো? হ্যাঁ, এইগুলা আমাদের দেশে সেটেল হওয়া দরকার। এই যে এখন যে সংস্কার শুরু হয়েছে, এরা এইগুলা ঠিকঠাক করা উচিত। আমি তো মনে করি এগুলা ড্রাফটিং এর ছক করে দিয়া ফর্মের মতো করে দেওয়া উচিত। ইংল্যান্ড আমেরিকায় কিন্তু এগুলা ফর্ম আকারে হয়ে গেছে, বুঝছেন? এখন আমরা তো বিপদে আছি, আমরা কোনো দিকে তাল মিলাইতে পারতেছি না। হুম, এই যে এখন দুইটা জিনিস লেখা দেখাচ্ছি, ঢাকা কোর্টে উপরের ফরম্যাট, যে বাদী বিবাদী এদিকে, আর এখন আপনাদের কোর্টে এদিকে। তাহলে এখন তো আপনারা কনফিউজিং হয়ে গেলেন যে তাহলে স্যার কোনটা লিখ, এ আরেক সমস্যা না? হুম, জি স্যার, হঠাৎ গেলে স্যার বুঝবো না যে প্যাটার্নটা কি। প্যাটার্নটা কি হবে? আচ্ছা, এটার লজিক বলি, মানে আহ, কেন আহ, এই বা বা পাশে লেখার কারণ কি কে বলতে পারবেন? যে এই এইভাবে ঢাকা কোর্টে লেখে না বা হাইকোর্টেও লেখে না, এই যে যেটা দুই পাশে বাদী বিবাদী দুই পাশে, এই যে এটা ধরেন ধরেন হইলো ঢাকার বাইরের ফরম্যাট, নিচেরটা হইলো ঢাকার বাইরের ফরম্যাট, স্যার এই লাল কালি এটা দিয়ে যেটা। এটা স্যার চিঠির মতো হয়ে গেছে, প্রেরক আর প্রাপক। আচ্ছা, আর লজিক কারণ, আর কোনো কারণ বলতে পারেন যে উপরেরটা কেন আমরা প্রেফার করি, যে উপরেরটা, এই যে একদম উপরে যেটা দেখতেছেন একই, যেটা কালো কালি বা এটাকে কালি চেঞ্জ করে দিচ্ছি, এই ধরেন এটা পার্পেল কালার, এই পার্পেল কালারের ড্রাফটিং ফরম্যাটটা কেন বেশি বেশি প্রযোজ্য, আর এটা কেন অনেকে প্রেফার করতে চান না? এটারও কারণ, লজিক কারণ কে বলতে পারবেন বলেন? স্যার এই পার্পেল কালারটা যে একটা স্ট্যান্ডার্ড একটা ভাব আছে, আর এটা একটা চিঠির মতো লাগে, পুরাতন যে দলিল বিল ফরম্যাট এইভাবে ছিল, দাতা গ্রহীতা হুম, সেই পদ্ধতির মতো হয়ে গেছে। আর কে বলবেন দেখি? আর এটা কি আমাদের হাইকোর্ট সিস্টেমে চলে উপরেরটা? না, লজিক বলেন।
যে এটাতে কেন মানুষ বেশি অভ্যস্ত হয় এই 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 ফরম্যাটটায়। স্যার ঠিক মতো সাউন্ড আসে না স্যার। ও দাঁড়ান, এখন শোনা যাবে। আমার মাইক্রোফোনটা একটু দূরে রেখে কথা বলতে, কম্পিউটারে লিখতেছি তো, ও এর জন্য। স্যার, এই জন্য সাউন্ড একটু কম আসে। এখন কি ঠিক আছে সাউন্ড আল্লাহ দিলে? হ্যাঁ স্যার, এখন খুবই ক্লিয়ার। আচ্ছা বলেন। এইটার কারণটা আমি বইলা দেই। এই যে আমি প্রত্যেকটা কথা বলতেছি না, আপনারা খেয়াল কইরা দেখেন, প্রত্যেকটা কথা আপনারা আর জীবনে ভুলবেন না। কারণ প্রত্যেকটা কথার পিছনের রহস্য সহ বলতেছি, যেটা আপনাদের লাইফে আর দ্বিতীয়বার আসবে না। বুঝলেন? স্যার এটা কি ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফলো করে এই জন্য এইভাবে লেখে? না, এটার মূল কারণ হলো, ধরেন এই যে দরখাস্তটা, এই যে ফরম্যাটটা, যখন কোর্ট একটা আদেশ দেন, তখন কোর্ট কাঠ পেন্সিল দিয়ে এই কোনায় লেখার জন্য একটা জায়গা থাকাটা তো খুবই দরকার। বুঝাইতে পারি নাই মনে হয়। হ্যাঁ, স্যার। এইখানে এই জায়গাটা যদি বা পাশে খালি থাকে, আপনারা কি আমার কার্সার পয়েন্ট দেখতেছেন? না, দেখা যায় না। স্যার দেখা যাচ্ছে, স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। এই এই যে বা পাশে যে কার্সার পয়েন্টটা দেখাচ্ছি, এখানে একটা জায়গা থাকলে, ধরেন এটা একটা ইনজাংশনের দরখাস্ত, তাহলে উনি লিখবেন যে উভয় পক্ষের শুনিলাম, বক্তব্য গ্রহণ করিলাম, এই পাইলাম, অত্র দরখাস্ত বা অত্র মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশি ভূমিতে উভয় পক্ষ স্ট্যাটাস কো মেনটেন করিবেন কইয়া উনি এখানে এই সংক্ষিপ্ত অর্ডারটা কাঠ পেন্সিল দিয়া লেখেন। জজ সাহেবেরা দেখেছেন আপনারা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আবার দেখবেন বেইলের দরখাস্ত, বেইলের দরখাস্ত এই কোণার মধ্যে লেখেন, উভয় পক্ষের দরখাস্ত শুনিলাম, প্রসিকিউশন পক্ষ বিরোধিতা করিল, আর আসামি পক্ষের বক্তব্য শুনিয়া 5,000 টাকা বন্ডে 6 মাসের জন্য বেইল মঞ্জুর করা হইল, অথবা অত্র মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেইল মঞ্জুর করা হইলো। তাইলে এইখানে যদি একটা জায়গা থাকে, এটা কাজের সুবিধা হয় কিনা? হুম। তাহলে ইন্টারেস্টিং পাচ্ছেন কিনা আপনারা? বিষয়গুলা কিন্তু ইন্টারেস্টিং পাচ্ছেন কিনা? জি স্যার, এটা জাজদের জন্য জি স্যার। সুবিধা হয় যে কোনো একটা অর্ডার অথবা জাজমেন্ট দিতে এখানে এখানে লিখে ফেলে, দ্রুত লিখে ফেলে কাছাকাছি, ইয়েস। কোনো লেখার উপরে লিখতে হচ্ছে না। এইবার আসেন আমরা এই বক্সটা ফেলে দেই। যেই ড্রাফটিং এ যাচ্ছি, আমরা প্রথমে একটা আরজি ড্রাফটিং দেখব, প্রথমে একটা আর আরজি জি। ড্রাফটিং দেখব। তো এখানে আমি নামটা কেটে দেই, এই ধরেন এই, এটা কেটে দেই, এটা মূল মামলা আর আরেকজনের রয়ে গেছে তো। তাহলে প্রথমেই আমাদের আদালতের নাম এখানে লিখতে হবে, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, প্রথম আদালত ঢাকা। 3টা কোর্টে সিভিল মামলা দায়ের করা যায়। কে বলবেন 3টা কোর্টের নাম? সাধারণত 3টা সিভিল কোর্ট আছে। স্যার, স্যার সহকারী জজ, সিনিয়র সহকারী, যুগ্ম দায়রা জজ। আচ্ছা, এইটা স্যার আপনারা যুগ্ম খেয়াল জেলা রাখবেন। জজ হবে, দায়রা তো হচ্ছে ক্রিমিনাল মামলা দেখে। স্যার যুগ্ম জেলা ও দায়রা জজ আর কি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটাকে স্যার খেয়াল রেখে বলেন। একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। এই যে প্রথম আদালত, দ্বিতীয় আদালত, এটা কেন লেখা হয়? আচ্ছা, এটাও বলে দিচ্ছি, শুনেন। এইটা ঢাকা ছাড়া অন্যান্য কোর্টে কেমনে হবে সেটাও বলে দেই। তাইলে আপনাদের শেখাটা আরো বেশি মজবুত হবে। যে এখন যেই আপা প্রশ্ন করলেন, আপনার নাম কি? সাজেদা ইয়াসমিন স্যার। কোন কোর্ট আপনি? ঢাকা। গুড। আচ্ছা, এইবার দেখেন, আমি এই কোর্টটাকে কয়েকটা কোর্টে আগে ভাইঙা লিখি, তাইলে ইজি হয়ে যাবে শেখানোটা। ধরেন প্রথম কোর্ট বা এখানে দ্বিতীয় আদালত, দ্বিতীয় আদালত ঢাকা।
এইবার দেখেন, আপনারা সবাই স্ক্রিনের দিকে একটু তাকান। ঢাকা কোর্ট, ধরেন ঢাকা পুরা জেলাকে, মহানগর সহ পুরা জেলাকে এই কোর্টের জুরিসডিকশন, সিনিয়র সহকারী প্রথম আদালতকে দেওয়া হলো এই দুইটা থানার দায়িত্ব আপনার, দ্বিতীয় আদালতকে বলা হলো এই দুইটা থানা আপনার। এইভাবে দ্বিতীয় তৃতীয় করতে করতে ঢাকা কোর্টে কয়টা সহকারী জজ আছে কে বলতে পারবেন? আমি যখন ছিলাম তখন 10টা না 11টা ছিল। এখন কয়টা আছে? এখন কয়টা আছে? 21 সালের পরে কয়টা আছে কে বলতে পারবেন? তাহলে যিনি প্রশ্ন করলেন খেয়াল করেন, এইভাবে দ্বিতীয় তৃতীয় বইলা পুরা ঢাকাকে 10টা ভাগে ভাগ করা হয়েছে। তখন কোর্টে আপনি গেলে পাবেন জুরিসডিকশন, যে প্রথম আদালত 3টা থানার মামলা গ্রহণ করবে, দ্বিতীয় আদালত পরের 3টা থানার মামলা গ্রহণ করবে, এইভাবে থাকে। আর ঢাকা কোর্টে এইটা থাকে, প্রায় অন্যান্য কোর্টে ঢাকার বাইরে এইভাবে প্রথম দ্বিতীয় না লেখা, ওদের থানা কম দেখা লেখা পেলে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, তানোর, ঢাকা, সরি রাজশাহী, তানোর রাজশাহী। এখন ঢাকাতে তো সে 3টা থানা বা 4টা থানার মামলা নিবে, তাইলে লিখতে হবে কি, বিজ্ঞ সিনিয়র সহকারী জজ রমনা প্লাস মতিঝিল প্লাস যাত্রাবাড়ি ঢাকা, এইভাবে 3টা লিখে ফেলতে হবে। বুঝতেছেন সাজেদা? বুঝতেছেন? জি স্যার। আর ওইভাবে প্রথম বইলে একটার মধ্যে 3টা থানা 4টা থানা নিয়ে আসা যায়। শিখা যে কঠিন বিষয়, বুঝতেছেন? এ তো ডিপে তো কেউ যাবে না। মরিয়ম বুঝতেছেন? এত ডিপে আপনাদের এগুলো আমরা কেন বলতেছি, যেন আপনাদের ড্রাফটিং এর শুরুটাই ভালো হয় এবং আপনারা যেন কনফিডেন্টলি একটা জিনিস লেখেন। আদারওয়াইজ আপনার লেখা, প্রথম লেখা দেখা আপনাকে আউট করে দিবে, মার্কস কম দিয়ে দিবে। অনেকে বুঝতে পারে না যে তাদের ড্রাফটের কোথায় ভুল হচ্ছে। তাহলে ওই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেটা বুঝাইলাম, ওটা যদি ভুল লেখেন আর যিনি খাতা দেখবে উনি যদি বিষয়টা বুঝতে পারে, তাহলে তো আপনাকে ওইখানেই উনি মার্কস কমায় দিবে, যে সে এখনো কোর্ট বা আদালতের নামই ঠিক মতো লেখা শিখে নাই, মনোযোগ নাই, সিনিয়রের কাছে যায় না, শিখতে চায় না। এর জন্য আপনারা এই বিষয়গুলোর উপরে মনোযোগ দিবেন। তাইলে প্রথমেই গেল আদালতের নাম, আমরা মামলা শুরু করলাম ধরেন এইটা, এই কোর্ট দিয়া। আর 3টা কোর্টের কথা আমরা বললাম, যে মামলার কথা। এছাড়াও পারিবারিক আদালত নামেও আদালত পাবেন। হ্যাঁ, পারিবারিক আদালত নামেও আদালত পাবেন, সেটাও খেয়াল রাখতে হবে। তাইলে আদালতের নামগুলা একটু আপনাদের সচেতন থাকতে হবে, যে কোনো মামলার আর্জি মুসাবেদা আসুক বা কোনো মামলায় দরখাস্ত মুসাবেদা আসুক, সবার আগে আপনাকে কনসার্ন হইতে হবে যে আদালতের নামটা আপনি ঠিক মতো লিখতেছেন কিনা। এর পরের বিষয়টাই চলে আসে মোকদ্দমা। এখানে এখানেও একটা কথা আছে, ঢাকা কোর্টে আমরা লিখি সব দেওয়ানি মোকদ্দমাকে এইভাবে লিখি, দেওয়ানি মোকদ্দমা। আবার কোন কোন আদালতে দেখবেন যে আমরা এইখানে লিখি অন্য প্রকার মোকদ্দমা, অন্য প্রকার মোকদ্দমা, কারণ এটা সিআরওতে বলা আছে আদার সুট। এর জন্য অনেক অনেক জায়গায় লেখা আছে, লেখা থাকে অনেক কোর্টে, ঢাকার বাইরে অনেক কোর্টে লেখা থাকে অন্য প্রকার
মোকদ্দমা, এই বিষয়গুলো এখন একটা সময় আসছে, বর্তমান সময়, বর্তমান সরকারের সময়, এই বিষয়গুলাকে সব সারা বাংলাদেশের একটা ফরম্যাটে একটা জায়গায় নিয়ে আসা উচিত। এখন হয়ে যাচ্ছে ঢাকার বাইরে একরকম, ঢাকার মধ্যে একরকম, এক এক জায়গায় এক এক রকম হয়ে যাচ্ছে। এই জিনিসগুলাকে একটা জায়গায় নিয়ে আসা উচিত। আচ্ছা, তাহলে পার্টির নাম আপনারা এইভাবে লিখবেন, এই উপরে নিচে করে। আদালতের নাম সম্পর্কে বললাম, এর আগে আমরা দেখাইলাম আরেকটা শীটে কোথায়, যে এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নাম লেখাটা খুবই খুবই জরুরি। এটা আমরা যেটা শিখাইলাম আপনাদেরকে, যে কেন মুখ্য মহানগর হাকিম আদালত লেখা যাবে না, কেন বরাবর লেখা ঠিক হবে না, কেন মোকাম লেখা ঠিক হবে না, কেন মোকাম বিজ্ঞ মহানগর হাকিম আদালত, এইগুলা লেখা ঠিক হবে না। লিখবেন এই যে গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা, বা যে জেলা থাকবে ওই জেলা, ওইভাবেই আমরা কিন্তু লিখবো। এটা গেল ক্রিমিনাল মামলার জন্য বললাম। ম্যাজিস্ট্রেট বানানটা এইভাবেই লিখবেন, পেট কাটা মদিনা স দিয়া ম্যাজিস্ট্রেট লিখবেন না। এই লেখাগুলা ঠিক থাকলে আদালতের নাম ঠিক যে লিখেছে বুঝে শুনে, বুঝতে হবে সে সিরিয়াস স্টুডেন্ট এবং সে আসলে জেনে বুঝে লিখতেছে। আদারওয়াইজ মনে করা হবে যে তার জানার আগ্রহ নাই, বুঝার আগ্রহ নাই। আমরা ছিলাম দেওয়ানি মোকদ্দমায় আরজি লেখার আহ পদ্ধতি বা কি কি বিষয় আপনি এখানে খেয়াল করবেন। প্রথমে আমরা আরজি থেকে যাচ্ছি, এরপরে আরজি থেকে কিভাবে বিভিন্ন দরখাস্তের উৎপত্তি হয়। তাহলে আমরা যদি আরজি লেখা এবং দরখাস্ত লেখার টেকনিকটা শিখে যাই, যেই পদেরই দরখাস্ত আসুক না কেন, আল্লাহ চাহে তো আপনারা সবাই লিখতে পারবেন ইনশাল্লাহ পরীক্ষায়। আর আমরা কিছু ভাষা বলে দিব, কিছু ভাষা শিখাই দিব। এই ভাষাগুলো আপনারা মাথায় রাখলে, হ্যাঁ, আর কিছু ড্রাফটিং, আমরা মূল ড্রাফটিং আপনারা আগে সংগ্রহ করবেন। আমরা দেখি আপনাদেরকে কিছু ড্রাফট প্রোভাইড করব। তাতে হবে কি, আপনি যদি মূল মামলা, যেই মামলা আরজি দিয়া মামলা দায়ের হইল কোর্টে, খেয়াল করেন, যেই আরজি দিয়া মামলা দায়ের হইল আদালতে বা কোর্টে, ওই আরজিটা পড়ার পর আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য যেই আরজি বা দরখাস্ত লিখবেন, ওইগুলা তো ওইখান থেকে 50% কম লিখলেও আপনার হয়ে যাবে পরীক্ষা। কারণ আপনি যদি মূল আরজির ধারে কাছে 50%ও লিখতে পারেন, তাও আপনার পরীক্ষার পারপাস সার্ভ হয়ে আরো বেশি হবে। এর জন্য আমরা আপনাদেরকে ওইগুলোও দেখাবো। এখন এই মামলাটা হলো কিভাবে আদালতের নাম লিখবেন বলে দিলাম। দেওয়ানি মোকদ্দমা, দেওয়ানি মোকদ্দমা বাদী এসে লিখতে গিয়ে আপনারা নাম, পিতা মাতার নামও দিবেন, সাং মানে ঠিকানা, ঠিকানা লিখেও এই পুরা ঠিকানা দিতে পারেন। আর এখানে খেয়াল রাখবেন, বর্তমান সময়ে বলা হয় মোবাইল নাম্বার অথবা এনআইডি নাম্বার, এগুলা দিয়া। এখন মোবাইল বা এনআইডি নাম্বার লিখতে গিয়া আপনারা কি করবেন, পুরা মোবাইল নাম্বার দিবেন নাকি এনআইডি নাম্বার পুরাটা দিবেন? এখানে কি করবেন বলেন তো? স্যার পুরো মোবাইল এবং পুরো এনআইডি নাম্বার দিব। আপনারা মোবাইল নং লিখে ডট ডট দিবেন, নাম্বার দিয়ে না, নাম্বার দিলে খাতা ক্যান্সেল হয়ে যাবে। স্যার পরীক্ষার খাতা তো লেখা যাবে না, বাস্তবে তো লিখতে হবে না। হ্যাঁ, বাস্তবে লিখবেন। পরীক্ষার খাতায় মোবাইল নাম্বার দিবেন না, এনআইডি পরীক্ষা কি নাম্বার করে দিবেন দিবে না। স্যার? মনে করবো যে ব্যাড ইন্টেনশন নিয়ে এটা লিখছি। হ্যাঁ, এর জন্য মোবাইল নাম্বার বা এনআইডি নাম্বারটাও হুম, আপনি ডট ডট দিবেন। জি স্যার। এটা জানেন কি না, মোবাইল নাম্বার কেন লেখার প্রচলন আসলো, কবে আসলো, কে বলতে পারবেন? কে বলবেন, বুদ্ধি করে বলেন তো।
তার মোবাইল নাম্বার তো স্যার ইজিয়েস্ট ওয়ে কমিউনিকেশনের জন্য। আর এনআইডিটা হচ্ছে আসলে এই লোকটা কি বাংলাদেশের সঠিক লোক, কোন জায়গার লোক ট্রেস করার জন্য। এটা হইলো, এক সময় দেখা গেল ঢাকা কোর্টে ভুয়া মামলা আবিষ্কার হওয়া শুরু হইলো। মেয়েরা আইসা করতো কি, কিছু মহিলা দাঁড় করাইয়া ঢাকা কোর্টে সুন্দর সুন্দর ছেলেদের বিরুদ্ধে মামলা করাই দিত, বা পয়সাওয়ালা লোকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা অথবা যৌতুক মামলা কইরা হয়রানি করা হইতো, ব্ল্যাকমেল করা হইতো। তখন এইটা হাইকোর্টের নজরে আসলো। পরে হাইকোর্ট ডিভিশন একটা নির্দেশনা দিলেন সকল আদালতের প্রতি, যে এই সব মামলা গ্রহণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার সহ আপনারা নিবেন, যাতে করে এই ভুয়া মামলা রোধের জন্য এটাও একটা কি হইতে পারে, পদক্ষেপ হইতে পারে। বুঝতেছেন? আজকের ক্লাসের প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আপনারা গ্রুপে লিখবেন যে সবাই এই ক্লাসটা দেখবেন। এটা না দেখে পরের ক্লাস দেখলে ওরা অনেক কিছু টের পাবে না, বুঝতে পারবে না। মাইন্ড স্যার, করতেছেন? যে স্যার, স্যার বুঝতে পারছি স্যার, আমার নামে এরকম একটা নারায়ণগঞ্জ কোর্টে মামলা হয়েছিল। মামলাটা হচ্ছে যে 420 আর হচ্ছে 420 আর হচ্ছে 506 হুমকি দামকি আদম পাচার। স্যার পরবর্তীতে এটা খোঁজ নিয়ে দেখলাম যে বাসাটা ইউজ করছে সেটা একটা মসজিদের ঠিকানা, আর এনআইডি ছিল না। পরে বাদীকে ট্রেস করা যাচ্ছিল না। পরে এটা এফআইডি দিছে, প্লাস ওর বিরুদ্ধে 211 দিতে পারতেছিল না পুলিশ। এরকম স্যার অহরহ হয়েছে। এই যে আপনি আজকে বুঝলেন, হারে হারে টের পাইলেন যে এটা কেন স্যার আসছে। আমি তো জানি না, দেখি আমার বাসায় পুলিশ আসছে, পুলিশ এসে বলতেছে যে আমার নামে ওয়ারেন্ট হয়েছে। কি রে, আমার নামে ওয়ারেন্ট? আমি এট দ্য সেম টাইম আই ওয়াজ সার্ভিসিং ইন এইচএসবিসি ব্যাংক, নারায়ণগঞ্জ ব্রাঞ্চ। আমি জানি না, কিন্তু নারায়ণগঞ্জ সদরের একটা ঠিকানা দিয়ে আমার নামে কি করছে, মামলা করছে। পরবর্তীতে আমি যা দেখলাম যে এটা মসজিদের ঠিকানা। আমি তো বাদীকে তো আমি চিনি না, কিন্তু কেউ না কেউ আমার হয়রানি করার জন্য করছে। আমার পরিবারের সাথে ওদের সম্পর্ক খারাপ ছিল, আমার কারণে দেখা যায় যে আইনগত ঝামেলা ফেলতে পারে নাই। এই জন্য আপ- দেখা যায় যে সাভার কোর্টে আমার নামে মামলা করতে পারে নাই। আমার বাড়ি সাভারে, আমি চেক দিয়ে রাখতাম এজ এ রেজাল্ট। সে অন্য কোর্টে গিয়ে একটা ভুয়া লোককে দাঁড় করাইয়া এই মামলা করে দিচ্ছে, সিআর মামলা। খুব শান্ত আমলে নিয়ে এফআইআর করতে বলছে। এফআইআর হওয়ার পরে এই যে পুলিশ কি করছে, ওয়ারেন্ট হয়েছে, ওয়ারেন্ট কি করছে, সাভার থানায় পাঠাই দিচ্ছে। পাঠানোর পর সাভার থানা পুলিশ আমারে খুঁজতেছে, অথচ আমি স্যার জানিই না। আপনি কি দেখতে সুন্দর নাকি? স্যার আপনার সাথে আমার স্যার কোর্টে স্যার কথা হয়েছিল যে স্যার আজিমুদ্দিন স্যারের আমার দরকার এই কোচিং ও, করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড, ভালো স্যার তো। এই যে ইয়েতে তিনতলা লাঞ্চের সময় দেখা হয়েছিল, তারপর নিচেও দেখা হয়েছিল। আপনি বলছেন না আপনার একটা বই কিনে নিয়ে যেতে। ও হ্যাঁ, হাইকোর্ট পারমিশন। হ্যাঁ, হাইকোর্টে স্যার, হাইকোর্টে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, তাইলে এই মোবাইল নাম্বার বা জাতীয় পরিচয় পত্র নাম্বার, এই দুইটা উল্লেখ করে ডট ডট দিবেন। আর নাম, মাতার নাম, পিতার নাম এইভাবে দিবেন। যদি পিতা মাতার নাম প্রশ্নতে না থাকে আপনি ডট ডট দিয়ে দিবেন, ডট ডট, এইগুলা সব ডট ডট দিয়ে দিবেন, সমস্যা হবে না। তাইলে বাদী বিবাদী গেল। প্রথমে আদালতের নাম, মোকদ্দমার নাম্বার, এখানে 25 সাল দিবেন যেহেতু এখন 25 চলতেছে। বাদী বিবাদী, এরপরে হলো মোকদ্দমার ধরন। এখানে হলো চিরস্থায়ী মোকদ্দমা। এখানে আর কি চেঞ্জ হইতে পারে? যদি আরজি বলে তাহলে কি চেঞ্জ হইতে পারে? চিরস্থায়ী মোকদ্দমার জায়গায় আর কি হইতে পারে বলেন আর তো, কেউ একটা বুঝ। দখল উদ্ধারের মোকদ্দমা, তারপরে সত্য সত্য সত্যের মোকদ্দমা। ঘোষণার, সত্য ঘোষণার মোকদ্দমা, বন্টনের মোকদ্দমা, এইভাবে আপনি 5-7 পদের মোকদ্দমার নাম মুখস্থ করে রাখলেন, যেটাই আসবে এখানে বসায় দিবেন। মোকদ্দমার তায়েদাদ আসতে পারে। তায়েদাদ আসার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, সহকারী জাজ হইলে কত। ধরেন প্রশ্নতে বইলা দিল মোকদ্দমার তায়েদাদ হইল 30 লক্ষ টাকা, তাইলে আপনি এখানে আদালতের নাম কোনটা লিখতে বাধ্য বলেন তো? স্যার যুগ্ম জেলা ও দায়রা জজ। স্যার ঠিক এটা আছে মনে স্যার। হয় অনেকে বুঝেন নাই। উপরে গেলে যুগ্ম জেলা আছে, স্যার। যুগ্ন হ্যাঁ স্যার। ধরেন,
প্রশ্নের মধ্যে এটা দিয়ে দিল যে আপনার এই মোকদ্দমা সুট ভ্যালু মূল্যমান হচ্ছে 40 লক্ষ টাকা। আপনি কোন আদালতের জন্য মামলার ড্রাফটিংটা রেডি করবেন, সিনিয়র সহকারী জজ না যুগ্ম আদালত? আর বইলে যুগ্ম একটা, আদালত স্যার। হ্যাঁ, তো এইটা খেয়াল রাখবেন। এটা কিন্তু অনেকে খেয়াল রাখবে না, টাকার ভ্যালুর উপরে যে আদালতের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকে খেয়াল করবে না। এরপরে চলে আসেন বাদীগণ। বাদীগণ কখন? একাধিক বাদী হলে বাদীগণ, আর একাধিক না হলে বাদী। 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 এটা খেয়াল রাখবেন। তাহলে বাদীগণ বা বাদী নিম্নলিখিত মর্মে অত্র মোকদ্দমা দায়ের করিলেন বা আনয়ন করিলেন। তাইলে দেখেন, আপনি প্রশ্ন বুঝেন বা না বুঝেন, এই প্রথম পৃষ্ঠা তো আপনার লিখতে কোনো ক্ষতি নাই। খেয়াল করলেন? জি স্যার। প্রথম পৃষ্ঠাটা যদি আপনি সুন্দরভাবে খাতা লিখে দেখাইতে পারেন, তাইলে যিনি খাতা দেখবে তিনি আপনার এই প্রথম ইমপ্রেশনেই আপনার প্রতি তার আগ্রহ জন্মাবে যে না, সে তো ভালো লিখেছে প্রথম পৃষ্ঠা, তার মানে বাকিগুলা সে লিখতে পারবে। এইবার আসেন, আমরা যদি ড্রাফটের বডিতে যাই, কথার কথা 1 নাম্বার প্যারাগ্রাফে আসি। এই এক থেকে আমি একটু করে নেই, কনসাইজ করে নেই, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। প্রেয়ার, তফসিল, সত্যপাঠ, সত্যপাঠকারী, বিজ্ঞ আইনজীবীর স্বাক্ষর, এগুলা সহ আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে টাচ করে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা ভালোভাবে মামলা, শুধু ক্লাস না, ক্লাসের পরেও যেন এগুলা আপনাদের মনে থাকে। এই যে প্র্যাকটিক্যাল লাইফে গেলেও আমাদের কথা মনে পড়বে যে স্যার ক্লাসে এটা বলছিলেন, এটা শিখাইছিলেন। ভুল বললাম? না স্যার, রাইট। হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফে গেলেও কিন্তু আমাদের কথা মনে পড়বে আপনাদের, যে এই শিখাগুলা কাজে লাগছিল। হুম। তাইলে এইখান থেকে যেমন ধরেন, উপরে আমরা এক থেকে, আমি একটু টেনে আসতেছি, এক থেকে শুরু করে মোকদ্দমা দায়েরের কারণ পর্যন্ত, এই যে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত হলো আপনি মামলার ঘটনার ধারাবাহিক বর্ণনা দিবেন। কি ঘটে আসছে, সিএস হইলে সিএস খতিয়ান থেকে এইভাবে বলে আসবেন। আচ্ছা, পারিবারিক মোকদ্দমা হবে, তাইলে সিএস থেকে গল্পটা বলবেন না কোত্থেকে বলবেন বলেন তো? স্যার এটা তো ল্যান্ড ম্যাটার না, তাহলে স্যার আর কি করবো? ওই পারিবারিক না ম্যাটার উল্লেখ করতে না হবে। না, কথার কথা আমরা অন্য একটা উদাহরণ দিয়ে বলতেছি, যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ঝামেলা হয়েছে, ভরণ পোষণের মোকদ্দমা হবে হাজবেন্ড ওয়াইফের। তাইলে তাদের গল্প কি সিএস খতিয়ান থেকে আসবে? তাদের না স্যার, গল্পটা আসবে না কোত্থেকে? স্যার। তাদের গল্প শুরু হবে কোত্থেকে বলেন? বিয়ের কাবিননামা থেকে। আমি আমি হইলে লিখব, অত্র মোকদ্দমার বাদীর সহিত বা বাদিনীর সহিত অত্র মোকদ্দমার বিবাদিনীর ইউনিভার্সিটিতে প্রথম পরিচয় হয়, হওয়ার পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। 2-3 বছর প্রেমের পর পারিবারিকভাবে তারা ঐকমত্যে পৌঁছাইলে, পারিবারিকভাবে প্রস্তাব দিলে, হ্যাঁ, দ্বিতীয় পক্ষ রাজি হইয়া বিগত এত এত তারিখে শরিয়ত মোতাবেক, হ্যাঁ, অমুক কি যেন, এই কাজীর মাধ্যমে রেজিস্ট্রি মূলে এত টাকা মহারণা ধার্য করিয়া এইভাবে এইভাবে বিবাহ হয়। এই যে এইভাবে আসলেন, এরপরে আরেকটা গল্প দিলেন, তারা ঠিকঠাক মতো সংসার করতেছে, 2 বছর পর তাদের ঘরে একটা কন্যা সন্তান হয়, 3 বছর পরে আরেকটা পুত্র সন্তান হয়, এর নাম এই বাদীর গর্ভ বিবাদিনীর গর্ভে বাদীর ঔরসে এই সন্তান জন্মগ্রহণ করিয়া আসিতে থাকাকালীন অবস্থায় এত এত তারিখে এইভাবে বাদী আর খোঁজ খবর নিতে থাকে না, বিবাদী খোঁজ খবর নিতে থাকে না, বাদিনী ভদ্র মহিলা একা একা সংসার দিনাতিপাত করতেছে, সুখে দুঃখে, হ্যাঁ, এই চিকিৎসা সেই অবহেলায় আছে বইলা। আপনি এইভাবে ইতিহাসটাই না আনাটাই হলো একটা মোকদ্দমার
মেইন মামলা লেখার একটা কারণ। দেখেন কত ইন্টারেস্টিং গল্প বললাম। একটা বললাম জায়গা জমি হইলে আপনি সিএস খতিয়ান থেকে টানবেন, যে সিএস খতিয়ানে অমুক মালিক এইভাবে আসলো। পারিবারিক হইলে আপনি ঘটনার শুরুতে যাওয়া বুদ্ধি কইরা, এটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর এই যে 10 নাম্বার হইলো একটা ইম্পর্টেন্ট মোকদ্দমার কারণ। ওই যে আমরা ইতিহাস বইলা বইলা আইসা এখানে বলবো মোকদ্দমার কারণ। আর এখানে একটা আপনাকে ঘোষণা দিতে হবে, আপনি যেই আদালতে মামলা দায়ের করতেছেন ওনার এখতিয়ার আছে কিনা। আর মোকদ্দমার মূল্যমান সম্পর্কে আপনাকে আরেকটা স্টেটমেন্ট দিতে হবে, বক্তব্য দিতে হবে যে মোকদ্দমার মূল্যমানটা সঠিকভাবে নিরূপণ করা হয়েছে কিনা। এটা, এই তিনটা জিনিস হলো নিচের আলাদা। এরপরে হইলো প্রার্থনা বা প্রেয়ার। প্রেয়ার আমরা যেটাকে প্রার্থনা বলি বা প্রেয়ার, মানে আপনি আদালতের কাছে কি কি চাইতেছেন। এরপরে হলো এটা শেষে তফসিল দিতে হয়। কেউ স্যার কেউ এখন হেডলাইন কি দিব? জি মোকদ্দমার কারণ, মোকদ্দমার কারণ, এখতিয়ার, মোকদ্দমার মূল্যমান, এগুলো কি হেডলাইন দিয়ে তারপর লিখবো প্যারা? লিখলে, হেডলাইন দিয়ে লিখলে যিনি জজ সাহেব থাকবে উনি তো এটা ঠাস করে খুঁজে পাইতে সহজ। আদারওয়াইজ মোকদ্দমার কারণ কই লিখছেন ওইটা খুঁজতে গেলেই তো ওনার আবার মেজাজ খারাপ হয়ে যাবে, মনে মনে আপনাকে বকা দিবে। মাইন্ড করলেন? থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ আপনি স্যার। কোন কোর্ট? স্যার ঢাকা জজ কোর্ট। ইম্পর্টেন্ট না? ক্লাসটা ইম্পর্টেন্ট কিনা? অবশ্যই স্যার, অবশ্যই। খুবই ইম্পর্টেন্ট, লাইফ চেঞ্জিং ক্লাস। বুঝতেছেন না তো? এখন যত বয়স হবে আমাদের কথা মনে পড়বে খালি, বুঝলেন? জি স্যার। এখন আজকে আমরা এই ড্রাফটটা আপনাদেরকে দরকার পড়লে ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব না, পিডিএফ করে। আপনারা স্যার এটা একটু দেখেন। আজকে বেশি প্রথম ক্লাস, মাথায় প্রেসার দিলাম না। হ্যাঁ, আগামী ক্লাস বন্ধু বান্ধবরা মিস করবেন না, সবাই আরো যারা আছে সবাইকে ভর্তি হইতে বলবেন। আমাদের ক্লাস এখন জমজমাট ভাবে শুরু হয়ে যাবে আগামী 2-1 দিনের মধ্যে আরো। হ্যাঁ, কিন্তু আজকে যে একটা বেসিক জ্ঞানটা দিলাম এটা সবাই প্রয়োজনে এটা আরেকবার দেখবেন আলোচনাটা। আরেক কাজ করবেন, এইটা আলোচনা শুইনা ভাত খাইতে যাবেন, বাথরুমে গেলেও মোবাইলে এটা ছাইড়া দিবেন, গোসল করবেন এটা শুনবেন। রান্নাঘরে গেছেন, রান্না করতেছেন, আলোচনা শুনবেন। এই আলোচনা শুনে শুনে আপনারা ড্রাফটিং ক্লাস ইনশাল্লাহ আপনাদের মাথায় চলে আসবে। এর জন্য আজকে বেশি আর বাড়াইলাম না। আগামী ক্লাসে আমরা আরো বেশি সময় নিয়ে কথা বলবো। আর আমাকে সবাই চিনেন কিনা, আমারে চিনেন না এরকম কেউ আছেন কিনা? স্যার থাকলে, চিনি আপনাকে স্যার স্যার। আমার মনে হয় কেউ নাই, আপনাকে চিনে না এরকম মানুষ খুবই কম আছে। না থাকলেও ভালো। আর না চিনলে এই পরিচয় আমার দিয়ে দিলাম, আইডি কার্ড। হ্যাঁ, এখানে আছে, এটা আমার ফেসবুক। হ্যাঁ, Yes, স্যার। এটা থাকলো, এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েন। এই আমি আর হাইকোর্টে আমি রেগুলার আপনারা পাবেন। আর আগামী ক্লাস থেকে আমরা কিন্তু ড্রাফটিং এ আরো মানে গতি বাড়ায়া আহ আগাবো। বুঝছেন তো? জি স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার ইনশাল্লাহ। বলেন, একটু ডিস্টার্ব করুন স্যার। স্যার বলেন। যেটা হচ্ছে বিজ্ঞ সহকারী জজ প্রথম আদালত ঢাকা, এখন বিজ্ঞটা যদি না লেখি তাহলে কি মিস্টেক হবে? না এটা মানে ওনাদেরকে সম্মানার্থে লেখা হয়? যদি এটা না লিখি আমার ইয়ে কি হবে না হবে না, এটা জানতে চাচ্ছিলাম স্যার। এটা সরাসরি উত্তর হইলেও হবে না, দিকেই থাকা ভালো। হ্যাঁ, এটা লিখতেই হবে, বুঝলেন? ওইটাই আর কি। না ওইখানে তো লেখা আছে যে ওই সাইনবোর্ডে লেখা থাকে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যদি আমি সরাসরি ওইটাই লিখে দিই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত ও ঢাকা। না না না, ওইটার কারণ হলো ওটা হলো পরিচয় হিসাবে লিখতেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যেমন ধরেন হাইকোর্টের সামনে লেখা থাকে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তো ওইখানে লেখে না মাননীয় সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ওটা না হলো এটা ঠিক আছে, পরিচয়, এর জন্য বুঝতে বললাম। পারছি স্যার। জি না জি। বিজ্ঞ যদি না লিখি তাহলে কি হবে কি না বা? হ্যাঁ হ্যাঁ, ড্রাফটিং এ না লিখলে সমস্যা হবে। বুঝলেন? আপনি তো ওনার আদালতে চলে আসছেন, আদালতে এসে একটা নালিশ দিচ্ছেন ওনাকে স্যার এখানে স্পেসিফিক করে। আর ওইটা হলো ওনাকে স্পেসিফিক করে না, ওই পুরা প্রতিষ্ঠানটাকে বোঝাচ্ছে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যখন মামলায় লিখতেছেন পুরা প্রতিষ্ঠানকে না বলে ওই কোর্টকে মিন করা হচ্ছে। বুঝলেন? তো জি স্যার সবাই স্যার। ভালো এখানে একটা থাকবেন। প্রশ্ন বলেন। আমার, স্যার সেটা হলো যে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা,
তাহলে এই হুম, বিজ্ঞটা বাংলা আর বাকি শব্দটা আমি স্যার ইংরেজিতে লিখতেছি, এখানে স্যার লার্নেড চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখলে কি হবে না? ইংলিশে যারা লেখে তারা সবাই দেখবেন ইংলিশ ড্রাফটে লেখা থাকে লার্নেড। কথাটা বুঝেন, আইনে বলা হয়েছে শুধুমাত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আইনের কথাটাকে ইংরেজিতে রাখা হচ্ছে, আর আগে পিছে এই এটাকে বাংলা রাখলে এটা স্যার একটা সমস্যা নেই। কাস্টম হয়ে গেছে প্রথা, হুম, কিন্তু অন্যগুলায় যাওয়া যে যাবে না। সবাই বিজ্ঞপ্ত হবে যে হুম, ওইটাই। জি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, স্যার আগামী স্যার ক্লাসে স্যার দেখা হবে, স্যার আসসালামু একটা আলাইকুম। কথা, স্যার বলেন বলেন। স্যার এই মাননীয় আর মহামান্য এর মধ্যে কি কোনো কোনো আছে নাকি? মহামান্য তো আমরা কাকে বলি, বাংলাদেশে মহামান্য কাকে বলা হয়? প্রেসিডেন্টকে এরকম প্রেসিডেন্টকে। কিছু নাকি? হ্যাঁ, হ্যাঁ। দেখবেন যারা পুলিশ প্রশাসনে আছেন, হ্যাঁ, বা যারা এইরকম এই এই অফিসগুলায় যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু বলে না, এই কি যেন, মহামান্য রাষ্ট্রপতি এইভাবে বলবে না। আপনি আপনি কোথাও গেলে উনি বলবে আজকে মহামান্য এখানে যাবেন, আজকে মহামান্য ওই অনুষ্ঠানে যাবে, আজকে মহামান্য এটা করবে সেটা করবে। ওনারা কিন্তু এইভাবেই সম্বোধন করে যারা ওইসব অফিসে জব করেন। এরপরে আমরা বলি মাননীয়, বুঝলেন? তো সবাই ভালো থাকবেন। যে আর আর এটা রুলস অফ বিজনেস, আমাদের একটা বই আছে, আমি পিডিএফ দিয়ে দিব না, যে ওইখানে বলা আছে রাষ্ট্রের ধারাবাহিকভাবে কারা দায়িত্ব পালন করে করে আসবেন। প্রথমে রাষ্ট্রপতি, তারপরে এইভাবে কে কে আসবেন। এটা জানেন কিনা, রুলস অফ বিজনেস আমাদের যে একটা বই আছে, হুম, এটা আমাদের লাগে যারা হাইকোর্টে রিট মামলা করেন, হ্যাঁ, তারা তখন রিট মামলা ফাইল করতে গিয়া রেসপন্ডেন্টদের ধারাবাহিকতা দিতে গিয়ে ওই রুলস অফ বিজনেস দেখে দেখে উপর থেকে নিচের দিকে আসেন। যেটা নিয়ে একটা রিট হয়েছে কিছুদিন আগে, আপনারা জানেন, মাননীয় বিচারপতিদেরকে ওই সচিবদের মর্যাদার নিচে দেওয়া হয়ে গেছিল। খেয়াল আছে আপনাদের? কিছুদিন আগে, মাস দেড়েক আগে। আচ্ছা, ওইটা নিয়ে আগামী ক্লাসে কথা হবে, আজকে আর লম্বা না করি, 10:30 বেজে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ জি থাকবেন, আবার জি, দেখা হবে। রোশন ভাই ঠিক আছে, তাহলে ড্রাফটটা গ্রুপে শেয়ার করে দিয়েন। জি, ইনশাল্লাহ, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে হাফেজ। অসংখ্য ধন্যবাদ। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের মূল ক্লাস তো শনিবার থেকে শুরু হবে। কালকে আমরা ট্রাই করব যদি সম্ভব হয় ক্লাস নেওয়ার যে স্যার কোনো একটা বিষয় নিয়ে। জি কোনো প্রশ্ন না, কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়েছে আরজির ব্যাপারে। জি জি। ড্রাফটিং এর হ্যালো, ব্যাপারে একেবারে আসসালামু কনফিউশন আলাইকুম। থাকতো যে ম্যাজিস্ট্রেট বানানটা আসলে কি দন্ত স নয় মূর্ধন্য ষ। ওই যে অনেক সময় মুকাম মুকাম বলতে আমরা সাধারণত বিজনেস এরিয়াকে বলতাম, যে নারায়ণগঞ্জের মুকাম, ঢাকার মুকাম, সাভারের যে মুকামে, ওই বন্দর আসলে এলাকাটাকে শোনেন, বলতাম। মূল কথাটা হয়েছে কি, শোনা একটা মূল কথা বলি, এটা হয়েছে কি, এই যে সিপিসি সিআরপিসি এত বছর পরে আসো আমরা ইংরেজিটার বদলে বাংলাটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক না নাই? কিন্তু আইনটা তো ইংরেজিতে তৈরি, আমরা এখনো পড়তে ভয় পাই, ঠিক না নাই? কিন্তু আপনারাই জি এই অ্যাডভোকেট হওয়ার পর হাইকোর্টে গেলে কিন্তু আপনারা ইংরেজি শিখতেই হবে, কিচ্ছু করার নাই। কথাটা বুঝেন। এখন আজ থেকে 30 বছর আগে যারা আইনজীবী হয়েছে তারা আইনটা ভালো করে না পড়েই কিন্তু আইনজীবী হয়ে গেছে, এটা তো বুঝতে পারতেছেন নাকি? কোনো পরীক্ষা হইতো না, এত কোনো ঝামেলা ছিল না। তো তারা ওই সিনিয়রের অধীনে কাজ করে করে সিনিয়র যেভাবে করছে ওইভাবে ওনারা লিখছে। এইভাবেই। আইনে কোথায় কি আছে না আছে ওগুলা ওনারা করে না। আর বাংলাদেশে একটা ওই যে সমিতি সিস্টেম হয়ে গেছে, বুঝছেন কিনা? সব জায়গায় দেখবেন যে ওই দলিল লিখতে গেলে দলিল লেখক সমিতি, আইনজীবী সমিতি, তো সব জায়গায় অলিখিত ভাবে ওই তারা যেভাবে চলতেছে ওইভাবে, আপনি একটু ব্যতিক্রম চলতে গেলে তখন একটু ভেজাল। তা আপনি ব্যতিক্রম কখন চলতে পারবেন? যখন আপনার নিজের একটা সুনাম হবে, নিজে ড্রাফটিং পারবেন, তখন আপনি আপনার মতো করে লিখতে পারবেন। যখন একজন সিনিয়রের অধীনে করবেন, সে বলবে যে এভাবে করার দরকার নাই, তো তখন আপনি তো তার কথাটা ফালাইতেও পারবেন না, তাই না? তখন বলবেন না যে আমার আইন শিখায়ও না, আমি 30 বছর ধরে আইন পেশায় আছি। তা আপনার তো কিছু বলার নাই, আছে কি? অবশ্যই কিছু বলার নাই। ওই জন্য যে এটাকে বুঝতে হবে, তাই বলে আমরা সিনিয়রদেরকে অসম্মান করতেছি না, কিন্তু কথা হচ্ছে অনেক সিনিয়র আছে টোটাল সিপিসি সিআরপিসি প্যানেল কোড জীবনে কোনোদিন পড়েও নাই। এখন যে পরীক্ষার জন্য আপনাদের পড়তে হচ্ছে, আপনি জিজ্ঞেস করিয়েন জীবনে কোনোদিন পড়েও নাই। প্রচলিত যেগুলা নিয়ে কয়েকটা বেশি মামলা হয়, ধারা হয়, ওই ধারাগুলোই জানা আছে, ওইটা দিয়ে কাজ চলে।
ঝামেলা শেষ, বুঝছেন জি কি? স্যার, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো, সালাম। আসসালামু জি আলাইকুম। যে বলেন। আজিম ভাই, জি আপনাকে আজিম ভাই বলে সম্বোধন করছি। আপনি আমার বেশি সিনিয়র হবেন না, যাই হোক। জি। তো সমবয়সী হবো। আহ এ আপনাদের ক্লাসটা শুরু হবে। আপনি ক্লাস কি আপনি নিবেন নাকি ওই যে আরেকজন দেখলাম হ্যাঁ, অ্যাডভোকেট আমরা রওশন ভাই? ক্লাসটা মানে উনিও নিবেন, যে বিশেষত যেমন আমরা চাচ্ছিলাম কি ওই জন্যই ওনাকে আনা হয়েছে, যে বিশেষত ড্রাফটিং এর বিষয়টা, বুঝছেন কিনা, আজকে যেভাবে ভিডিওটা ইউটিউবে আছে সবার জন্য খুঁটিনাটি বিষয়গুলা যেহেতু বাস্তবে প্র্যাকটিস করেন, ঠিক আছে না নাই, তো ওনার কাছ জি থেকে জি ড্রাফটিং এর একদম টোটাল কনসেপ্টটা ক্লিয়ার জন্য নেওয়া হয়েছে। ওনার বেশিরভাগ আমাদের ক্লাসগুলাই থাকবে ড্রাফটিং রিলেটেড, যেমন সুনির্দিষ্ট আচ্ছা। প্রতিকার আইনে আছে, সিআরপিসির মধ্যে নালিশ আছে, সিপিসির মধ্যে আছে বিভিন্ন, তো মানে ওনার বেশিরভাগ ক্লাস থাকবে ওই কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার করার জন্য। কথা বুঝছেন কিনা? আপনি একটু নোট দিবেন। না দেখেন, আমরা আমরা একটা কথা বলি, এই লিখিত পরীক্ষা আসে এইসব প্রশ্ন করাটাই অবান্তর, কথাটা বুঝেন। আমরা আমাদের ক্লাসে প্রথমেই বলি, আমরা বলছি যে প্রথমে আপনি যেইটা পড়ে এমসিকিউ পাস করছেন, যে জি লেখক জি। হোক বা বেয়ারক হোক, এক নম্বরে হচ্ছে ওইটা পড়তে থাকেন, যেইটা পড়ে আপনি পাস করছেন। সহজ কথা। আচ্ছা যদি বেয়ারেক পড়ে থাকেন ওইটাই পড়তে থাকেন, যদি আপনি কোনো লেখকের বই পড়েন ওইটা পড়েন, অথবা যদি আমাদের নোটগুলা পড়ে পাস করেন ওইটা কন্টিনিউ মানে এমসিকিউ আকারে পড়তে থাকেন, এটা এক নাম্বার। দুই নাম্বার আমরা বলছি যে বাজারে প্রচলিত যেই কোনো লেখকের একটা আপনি বই নেন, লিখিত বই, বুঝছেন কিনা। কারণ হচ্ছে জি কি যে এই প্রতিটা বিষয়ে এখন এই এক মাসের মধ্যে প্রতিটা আমরা যে বিষয়গুলা দেওয়া সম্ভব না, ওগুলা দিয়ে প্রতিটা আবার দেখায় দেওয়া কিন্তু সম্ভব না। এক মাসের মধ্যে কি আপনি বলেন সম্ভব? জীবনেও সম্ভব না। আর এখন যেহেতু আপনি মোটামুটি 1/3 অ্যাডভোকেট হয়েই গেছেন, এখন আপনারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? তো ওই জি জন্য আমরা বলি যে যে কোনো যখন আপনি একটা লেখকের বই নেবেন, সেখানে বিভিন্ন নমুনা আছে, দরখাস্ত আছে, ঠিক আছে। আমরা হয়তো আপনারে যে যেমন 8টা বা 10টা মূল টার্গেটটা আপনারে শিখাই দিতে পারবো, কিন্তু আরো নানা প্রকার দরখাস্ত আছে, সেখানে একটু ফর্মটা দেওয়া আছে, একবার একটু দেখে নেন। যেমন আজকে আপনি তো মোটামুটি ধরেন যে এর আগেরও একটা ক্লাস ছিল, আজকেও প্রথম অংশ আপনি লেখা শিখে গেছেন 1 থেকে 6 নাম্বার পর্যন্ত, তাই না? মামলার প্রকৃতি যাই হোক এটা আপনি পারবেন। তো এইভাবে ওই জন্য বলি যে যে কোনো লেখকের হোক, তার মধ্যে অনেকেই নাম জানতে চান, এর মধ্যে আমরা বলছি যে যদি সম্ভব হয় যে ওই আমাদের লিখিত মাস্টারটা আছে ওইটা নিতে পারেন, মোটামুটি সহজ, বিভিন্ন প্রবলেমেটিক দেওয়া আছে। কিন্তু যদি আপনি অন্য কোনো লেখকের নেন কোনো সমস্যা নাই, একটা আপনি নেন। আর আমরা যে নোটগুলা দেওয়ার চেষ্টা করি, আর পাশাপাশি আপনাদের বলি যে আমাদের ক্লাসে আপনি নিজে লিখেন, যেহেতু আপনারা লিখতে হবে, আমরা জি জি। যতটুকু সম্ভব দিব, কিন্তু একদম 100% আশা করাটা ভুল হবে যে এমসিকিউর মতো টোটাল আপনারে দেওয়া হবে, আপনি ওইটা দিয়ে পরীক্ষা দিবেন, এটা কিন্তু আপনার জন্য ভুল হবে, এক মাসে সম্ভব না, বুঝছেন কিনা। আমি আপনার ভিডিওটা আজকে দেখতে পাইনি, এই ইয়েটা, এই যে আপনার ড্রাফটিংটা, যাই হোক ওটা না। জি এখন বিষয়টা হলো যে আমি আপনার আপনার ক্লাস আমি মজা পাই। আমি এর আগে দুই একটা ক্লাস আমি দেখছি, এমনি সৌজন্যের ক্লাস জি লাইভে। জি আহ আমি চিন্তা করতেছি যে আমি একা একাই পড়ে এমসিকিউটা পাস করছি। জি এখন আমি চিন্তা করছি রিটেনটা তো সময় খুবই কম, কিন্তু প্রবলেমেটিক কিছু কোশ্চেন আসে, সেগুলো সলভ করা দেখলাম যে আমি একরকম পড়ি, এখানে দেখি যে একটু ঘুরাইয়া দিচ্ছে। হুম। এখন তো ফেল করার সম্ভাবনা থাকে। এই যে ওই সেই জন্য জন্যই তো যেটা আমরা, করলাম ওই যে জন্য ওই শোনেন, একজন আপনার আপনি যেটা বললেন একজন ওই জি জি কনসেপ্টটার জন্যই তো আমরা, যেমন আমাদের গতকালকে জি জি তামাদি আইনের ক্লাসটা ছিল, ইউটিউবে আছে, হ্যাঁ, চ্যানেল থেকে দেখে নিবেন, তামাদি আইনের আমি এক দেখছি থেকে, সকালে। হ্যাঁ, এক আমি থেকে আসলে 12 পর্যন্ত। এই জি জি এর জানি। এর চাইতে অন্য কোনো ভাবে তো আপনার ঘুরানি সম্ভব না, তাই না? না না না, হ্যাঁ, ভালো তখন করেছেন, আপনি আমি যদি সকালে দেখছি। এইভাবে কনসেপ্টটা নিজে নিজে যদি পারেন, আপনি কোচিং করার দরকার নাই, নিজেই পড়েন। আর যদি কারো না না না, সহায়তার প্রয়োজন পড়ে যে কোনো না জায়গায় আপনি এডমিশন নেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা অনেক, এইভাবে আপনাকে এটা বুঝতে অনেক হবে। আমি সকালবেলা খুব মনোযোগ সহকারে আপনার ক্লাসটা শুনছি, আমার খুব ভালো লাগছে। জি আপনি কি এই ভিডিওটা আজকে প্রত্যেকটা ভিডিও দিয়ে দিবেন? হ্যাঁ, আমাদের কোর্সে শনিবার থেকে যে ক্লাসগুলো হবে ওই গ্রুপে যারা থাকবে তারা পরীক্ষা পর্যন্ত, যতদিন পরীক্ষা না হয় ততদিন পর্যন্ত আপনারা এগুলো পাবেন, ঠিক আছে। তাহলে ড্রাফটিং ছাড়া বাকি ক্লাসগুলো আপনি নিবেন? না না, ড্রাফটিং এর আমরা যেটা বললাম যে ড্রাফটও আমরা তো আর আপনাদের জন্য 15-20টা তো আর ক্লাস নিব না। ড্রাফটিং এর ক্লাস ম্যাক্সিমাম হয়তো 5টা হবে ম্যাক্সিমাম, কথাটা বুঝেন, হ্যাঁ, কারণ 5টা এই করে নিবে, এর এর রতন ভাই নিবে। এর বেশি তো আর আমাদের পক্ষে ড্রাফটিং এর ক্লাস করানো সম্ভব না। এটা তো আর এমন না যে আমরা জি 6 মাসের কোর্স করতেছি জি জি। প্রতিটা আপনারা শেখাইতে পারবো। কিন্তু মূল ড্রাফটিং আমাদের, তো ভাই অনেক বড়, জি ড্রাফটিং জি, অনেক অনেক বড় দেখলাম, আর একটু শর্ট করা যায় না এগুলোকে? না না, কথাটা বুঝেন, এত বড় হবে না। মূল কথাটা হচ্ছে যে যারাই আপনি, যেমন আজকে প্রথম পাতা আপনি দেখলেন কি 1 থেকে 6 পর্যন্ত আপনি
আদালতের নামটা, মোকদ্দমা নাম্বার, বাদী, বিবাদী, তারপরে হচ্ছে কোন বিষয় মামলা, আর মামলার তায়েদাত। এই যে 6টা জিনিস, এইটা আপনি সাদা কাগজে বারবার লিখেন, এটুকু আপনার মুখস্থ হয়ে গেল। মামলা যেই প্রকারেরই আসুক, কথা বুঝছেন কিনা, একটা আপনার কনসেপ্ট ক্লিয়ার। আপনি আমার প্রথম ভিডিওটা দেখবেন, সেখানে আমরা দেখাইছি। তারপরে থাকে যে আপনি মামলাটা করার কারণটা কি, দুইটা আপনার 1 এবং 2। 3 নম্বরে চলে আসবে যে তারিখ, যেহেতু দেওয়ানি মামলা করবেন আপনি, অবশ্যই একটা কজ অফ জি অ্যাকশন জি লাগবে। তো 4 নম্বরে আজকে যেমন হয়েছে যে মামলার দায়দারটা আমরা ভিতরে দেখাবো, ভ্যালুয়েশনটা আমরা দেখাবো, আদালতের এখতিয়ার আছে এটা আমরা লিখবো 1 বাই 1। তো একটা জি বিষয় যদি আপনি একবার ওই একটা দরখাস্ত বা একটা আর্জি যদি 2-3 বার নিজে লিখিত আকারে করেন, অন্যান্য বিষয় আপনি সামনে পিছনে এক থাকবে, শুধু মাঝখানেটা চেঞ্জ করবেন। তো তাহলে আর আপনার দায়িত্ব হচ্ছে 4-5 বার লিখে আপনি 10 মিনিটে শেষ করবেন, কারণ আপনি 15-20 জি জি। মিনিটের বেশি কোনো সময় পাবেন না লিখিত পরীক্ষা। আপনাদের 13টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 4 ঘন্টায়। তো মোটামুটি তাছাড়া ড্রাফটের সাথে আরো কিছু দিবে, এর কিছু ড্রাফটের সাথে কিছু ডেফিনেশন, এর বৈশিষ্ট্য, উপাদান, এগুলো কিছু কিছু দিতে পারে, এগুলো তো লিখতে হবে। না না না, কথাটা বুঝেন, সেইটা তো আমরা আমরা আপনারা ওইটাই বলতেছি যে ড্রাফটিং রিলেটেড এইটা হইলো, তো ওইটার জন্য তো আর আমরা বেশি ক্লাস নিতে পারবো না আপনাদের জন্য, সেটা বলতেছি। জি জি আর আমাদের মূল কনসেপ্টটা থাকবে যে আপনি এমসিকিউর জন্য যেটা পড়ছেন সেইটার মধ্যে কিভাবে আপনার এই যে, যেমন আমরা তামাদি এটা বুঝাইলাম, এটা আপনারে বুঝাই শেষ করতে হবে। এর মধ্যে হ্যাঁ, পেনাল খুব কোডের খুব সুন্দর। গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আছে, সাক্ষ্য আইনের কনসেপ্ট আছে। তো এই সমস্ত ক্লাসগুলো তো আমাদের নিয়ে শেষ করতে হবে, তাই না? মোটামুটি 40 দিন আমরা হ্যাঁ, সময় আমাকে পাবো। যদি আপনারা যদি এভাবে পড়ান, তাহলে তো পাস করার একটা নিশ্চয়তা পাওয়া যাবে মোটামুটি। এর আগে তো আপনার ছাত্র কেমন পাস হ্যাঁ, করেছে? এখন আপনাদেরও তো পড়তে হবে, কথাটা বুঝেন, কারণ এইটা তো আমি ধরেন তো অবশ্য পড়বো, হ্যাঁ, যে এখন সেটাই সময় তো বললাম। খুবই কম। এখন প্রিভিয়াস আমরা আমরা আমাদের প্রিভিয়াস প্রথম, ইয়ার গুলোতে আপনার পাশের হার কেমন ছিল? আপনার স্টুডেন্টরা না কেমন না না, পাস আমার করছে আমার মাইন্ড করবেন না? এইবারই লিখিত প্রথম আমাদের। গতবার আমি ব্যস্ত ছিলাম, ছুটিতে ছিলাম, ওই জন্য করা হয়নি। ঠিক আছে, করা হয়নি গতবার আমাদের। এর আগে করাইছেন তো? না না, আমাদের কোচিংটাই এই তো এমসিকিউ, আমাদের এবার এবার থেকে 3য় বার চলতেছে এমসিকিউটা। রিটেনটা। হ্যাঁ, রিটেনটা এবারই আমাদের প্রথম। আচ্ছা জি। আচ্ছা। একটা আত্মবিশ্বাস আছে তো আপনাদের মোটামুটি, যে স্টুডেন্টরা না না, আপনি দেখেন যেভাবে ভাই, গাইড একটা দিবেন সেভাবে মজার পড়লে একটা কথা তারা বলি ভালো শোনেন। করবে। একটা মজার একটা কথা বলি, আমরা অন্য কোনো ওই যে যারা ওই যে এমসিকিউর মধ্যে 7 দিনে পাস, টাকা ফেরত গ্যারান্টি অনলাইনে আছে এখনো হ্যাঁ কোচিং সেন্টারে, আমরা ওরকম করি না। কথা হচ্ছে আমাদের যা কিছু অনলাইনে দেওয়া আছে, দেখে যদি আপনার বিশ্বাস হয় আপনি এডমিশন নিবেন, আর যদি আপনার মনে হয় ভালো না লাগে আপনি নেবেন। আমরা কাউরে কোনো গ্যারান্টি দেই না, কারণ কথা হচ্ছে কি প্রশ্ন আসবে আপনি সেটা না বুঝে অ্যান্সার করবেন, ফেল করবেন, পরে আসে বলবেন যে ভাই আপনি তো গ্যারান্টি দিছিলেন, আমি তো পাস করলাম না। আইনাঙ্গনে বা হ্যাঁ আইন পেশা পরিচালনায় এরকম কোনো কিছু আপনি জীবনেও করতে পারবেন না। যেমন কোনো মামলা নিয়ে বলতে পারবেন না আমি জামিন নিয়ে দিব, আপনারা মামলা জিতায় দিব, এটা যেমন ক্লায়েন্টকে বলতে পারবেন না। কোনো কোচিং সেন্টার বা কোনো শিক্ষকও যদি এটা বলে, সে শিক্ষকই না। শিক্ষকের দায়িত্ব হচ্ছে আপনার মূল জিনিসটা বলে দেওয়া। এখন আপনি পরীক্ষা পাস করবেন কি না করবেন সেটা আপনার উপর নির্ভর করে, বুঝছেন কিনা? আমরা ওইরকম কোনো গ্যারান্টি দিয়ে কাউরে পড়াই না, অথবা আমাদের এই কোর্সে আরো যারা আছে কাউকে আমরা এরকম কোনো বলি নাই যে আমাদের এখানে আসলেই আপনি পাস করবেন কি। কেউ কাউকে কি আমরা এরকম বলছি যে আমাদের এখানে আসলে পাস করবেন? আগামীকাল ক্লাস আছে কোনো? আগামীকালকে তো আসলে আমরা বললাম যে যদি থাকে 9টায় পাবেন, আমরা ট্রাই করব, তবে শনিবার থেকে মূলটা শুরু হবে, আমরা রাত ট্রাই 9টা? করব। জি, রাত 9টায়। আচ্ছা, আপনার তো শনিবার পর্যন্ত সময় আছে, এর মধ্যে আহ টাকা দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নিব। হ্যাঁ। সমস্যা আর নাই, আমি, শনিবারের আগে আপনি যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারেন, যেহেতু আমাদের এগুলো ফ্রি ক্লাস চলতেছে। আপনি তামাদিটা যেভাবে পড়াচ্ছেন যদি সেভাবে পড়ান, বাকিটা আমরা তো। শুনেন, আমরা যেটা বলি যে দেখেন, যেমন আমাদের এখন, আমরা এর আগেও একটা প্রথম ক্লাসও নিয়েছি, সেখানেও বলেছি যেমন পেনাল কোডে তো আর প্রতিটা সেকশন আমাদের লিখিত পরীক্ষার জন্য কাজের না। এটা অন্তত এতটুকু আপনিও বুঝেন বিভিন্ন সালের প্রশ্ন দেখে। তো ম্যাক্সিমাম সেখানে আমাদের 10টার মতো বিভিন্ন কনসেপ্ট আছে, সেটাই আমরা পড়াবো। যেমন যে আমাদের ভাইয়া মোটামুটি 8-10 বছরের, 8-10 বছরের প্রিভিয়াস কোশ্চেন গুলোর মধ্যে থেকে কঠিন যেগুলো সেগুলো পড়াবেন না না, দেখে দেখে। এখন আমি আপনাকে একটা কথা বলি শোনেন। আপনার কথাটা হচ্ছে কি যে টোটাল সাবজেক্টটা তো আর আমাদের, ওই জন্য আপনাদেরকে আমরা প্রথমেই বলি যে আপনি এমসিকিউর মতো করে পড়াশোনাটা কন্টিনিউ রাখেন লিখিত হ্যাঁ, পরীক্ষার আমি জন্য। সেরকম পড়বো। জি জি। প্রিভিয়াস কোশ্চেন গুলো, প্রিভিয়াস যেগুলো বিগত বছরে যে 10 বছর পর্যন্ত যে কোশ্চেন গুলো আসছে, যেমন
আমার না না, সেটা ওগুলা কালকে করে শোনেন, ওগুলা আপনি দেখতে পারেন, ওগুলা করে লাভ নাই কেন জানেন? শোনেন, গত 2 বছর ধরে প্রশ্নের ধারাটা চেঞ্জ হচ্ছে। আগে যারা প্রশ্ন করতো ওরা একরকম প্রশ্ন করতো, সহজ সরল প্রশ্ন করতো। গত 2 বছর ধরে ক্রিয়েটিভ জি জি প্রশ্ন জি। হচ্ছে, তা পুরাতন হ্যাঁ হ্যাঁ। তো পুরাতন প্রশ্নপত্র দেখে তো আমার কোনো লাভ হবে না, হবে কি আপনি বলেন? কোনো লাভ হবে না। না তো আমার না। কথা হচ্ছে শোনেন, প্রশ্ন জাস্ট আপনি দেখতে পারেন যে এরকম আসতে পারে, হয়তো এই পরীক্ষা নাও আসতে পারে, কোনো গ্যারান্টি আছে যে পরীক্ষাটা হবে ওনারা অন্য ধাঁচেও প্রশ্ন করতে পারে। তো এই জন্য জি জি আমরা জি। আমরা যদি মূল আইনে থেকে মূল কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকে, আমরা যদি আর বিভিন্ন মুসাবিদাগুলো আমরা জানি যে যেভাবেই দেওয়া হোক, আমি তো জানি কিভাবে মুসাবিদা করতে হবে, আমার মূল কনসেপ্টটা ঠিক আছে আমি জানি, তাহলে প্রশ্ন যেভাবেই হোক আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো ওই জন্যই বলি যে আপনি গত 10 বছরের প্রশ্ন দেখে লাভ হবে না, কারণ গত 2 বছরে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন এই 25 সালে অন্যরকমও তারা দিতে পারে, তারা তো বলে নাই যে আপনারা এইভাবে প্রশ্ন করবে, বলছে কি কোথাও? দেখেন কোথাও কিন্তু না না। প্রশ্নের ধরন কেমন হবে বলা নাই। জাস্ট আমরা একটু কি করতে পারি, আমরা ধরতে পারি যে এরকম আসতে পারে। এটা হচ্ছে মূল কথা আর কি। জি। বইটা কার সাজেস্ট করেন? রিটেন বই কার না, এক সাজেস্ট নম্বর করেন? কথা হচ্ছে কি, যেটা আমরা অলরেডি বললাম যে লিখিত মাস্টারটা আপনি নিতে পারেন, ঠিক আছে? আমরা স্পেসিফিক কোনো লেখক বলবো না যে ওইটা পড়লেই আপনি কমন পাবেন, আমরা বারবারই বলি এটা ভুলে যাবেন না যে কোনো একটা বই পড়লেই ওইটা থেকে একদম কোট আনকোট কমন আসবে, তাইলে আপনি ভুল করবেন। জাস্ট যেই কোনো লেখকেরই বই নেন, জাস্ট ওইখান থেকে একটু ধারণা নিতে পারেন যে হ্যাঁ এরকম আসতে পারে বা ফরম্যাটটা এরকম হইতে পারে, এইটুকুই মূল। আপনার ওই আইনের যে বেয়ার অ্যাক্ট ওইটাই আপনার জন্য যথেষ্ট, বুঝছেন কিনা? এটা হলো মূল কথা। বিআরএক্স ছাড়া যে মূল বই পড়লে কেমন? মূল বইগুলো? না, মূল বই তো আপনি কনসেপ্টের জন্য পড়বেন, কিন্তু লেখার জন্য আপনার লেখার প্যাটার্নটা তো জানতে হবে যে আপনি একটা ধারা কিভাবে লিখবেন। লিখিত পরীক্ষায় আপনাকে যদি, যে আমি এমন যদি বলি যে ভাই চুরি সংজ্ঞাটা লিখেন, কথার কথা, যে চুরি সংজ্ঞা, হ্যাঁ। চুরি বলতে আপনি কি বুঝেন, সংশ্লিষ্ট আইন এবং ধারা উল্লেখ করে ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এখন এইটা আপনি লিখতে গেলে আপনার প্যাটার্নটা কিরকম হবে, এটা তো আপনাকে ঠিক করতে হবে। না জানলে কোনো গাইড বই 1-2 বার দেখবেন হয়তো যে কিভাবে প্যাটার্নটা ঠিক করা আছে, আপনি চুরির উপাদানটা কিভাবে লিখবেন, আরো যে ব্যাখ্যা কয়েকটা আছে ওইটাও আপনাকে দিতে হবে, একটা দুইটা উদাহরণ নিজের মতো করে দিতে হবে। তো এটার জন্যই তো আপনি কোনো কোচিং এ যাচ্ছেন। আপনি নিজে যদি জি না জি। জানেন এটার জন্যই, কিন্তু ওই কোচিং সেন্টার তো আর আপনারে ফিট করে দিবে না যে চুরিটাই আসবে। হয়তো সেখানে আসতে পারে যে চুরি আর ধরেন যে দস্যুতার মধ্যে পার্থক্যটা কি, বা কখন চুরি গিয়ে দস্যুতা হয়ে যায়, এরকম আসতে পারে। এখন কোনটা আসবে ওইটা তো আর কেউ বলতে পারবে না। জি। জি, আর ঠিক কারো আছে কোনো ভাই। প্রশ্ন থাকলে বলতে পারেন। আহ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আপনার কথা শুনে। হ্যাঁ আমি সেটাই, আমার কথা একটা হচ্ছে আপনি শোনেন, আপনি যদি যদি নিজ কোশ্চেনে ভাষায় আছে। পড়তে যান পড়েন, কোনো সমস্যা নাই, যে কোনো লেখকেরই বই নেন, এইটা চিন্তা করে নিবেন না যে এই লেখকের বইটা পড়লে আমি কমন পাবো। জাস্ট যেহেতু অসংখ্য প্রশ্ন হইতে পারে, ফরম্যাটটা দেখার জন্য জানার জন্য নিতে পারেন। আর যেগুলা নিজে নিজেই এখন আপনাকে লিখতে হবে। আমাদের কোচিংও আমরা বলি যে আমরা যা কিছু বলতেছি, যেটা আপনার বুঝে আসে আপনি একটু লিখেন, কারণ আপনাকে 4 ঘন্টা লিখে পাস করতে হবে। এটা হলো মূল জিনিস। জি জি। জি। কি আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা শেষ করব। তো তাহলে আজকে এ পর্যন্তই নাকি?